আচ্ছা, তাহলে আমরা ক্লাসটি শুরু করে দেই। ইতিমধ্যে 9টা 7 বেজে গেছে। আমরা এখন ক্লাসটা শুরু করব। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ডক্টরসগণ, আসসালামু আলাইকুম। আজ 9 জুলাই 2026, রোজ বৃহস্পতিবার। হোমিও শিক্ষা গ্রুপ কর্তৃক আয়োজিত মেডিসিন অনলাইন ডিসকাশন ক্লাসে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম। আমাদের ক্লাসটির পরিচালনায় আছেন আমাদের সকলের শ্রদ্ধাভাজন এবং প্রিয় জনাব ডাক্তার মোহাম্মদ নাজমুল ইসলাম স্যার, এবং সঞ্চালনায় আছি আমি, রেহেনা পারভিন পদ্মা, গাজীপুর থেকে। ক্লাসের শুরুতেই থাকছে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত। আজকে কোরআন তেলাওয়াত করবেন আমাদের সকলের প্রিয় এবং শ্রদ্ধাভাজন জনাব ইকবাল মজিদ জিল্লুস স্যার। ইকবাল মজিদ জিল্লুস স্যারকে অনুরোধ করছি কোরআন তেলাওয়াত শুরু করার জন্য। স্যার। السلام عليكم ورحمة الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن، خلق الإنسان علمه البيان. الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان. والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان. والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان. فبأي آلاء ربكما تكذبان؟ خلق الإنسان من صلصال كالفخار وخلق الجان من مارج من نار. فبأي آلاء ربكما تكذبان؟ পরম দয়াময় আল্লাহ, তিনি কোরআন শিক্ষা দিয়েছেন। তিনি মানুষ সৃষ্টি করেছেন। তিনি তাকে গুছিয়ে চিন্তা করতে ও স্পষ্টভাবে কথা বলতে শিখিয়েছেন। সূর্য চন্দ্র নির্ধারিত কক্ষপথে ভ্রাম্যমান, তারকা ও গাছপালা তাঁকেই সেজদারত। তিনি আকাশকে করেছেন সমুন্নত এবং সব কিছুর জন্যই তৈরি করেছেন মানদণ্ড। তোমরা কখনো ভালো মন্দ বিচারে ন্যায়দণ্ড লঙ্ঘন করো না। সব কিছুর ওজনে ন্যায্য মান প্রতিষ্ঠা করো এবং ওজন বা বিচারে কারচুপি করো না। তিনি জমিনকে সমস্ত সৃষ্টির জন্য বিছিয়ে দিয়েছেন। জমিনে রয়েছে সব ধরনের ফল মূল, খেজুর গাছের নতুন কাদি, নানা ধরনের খোসা আবৃত শস্যদানা আর সুগন্ধি লতাগুল্ম। অতএব হে জিন ও মানুষ, তোমরা তোমাদের প্রতিপালকের কোন নিয়ামতকে অস্বীকার করবে? তিনি মানুষকে সৃষ্টি করেছেন পোড়া মাটির মতো শুকনো মাটি দিয়ে, আর অদৃশ্য জিনকে সৃষ্টি করেছেন ধোঁয়াহীন আগুনের শিখা থেকে। অতএব হে জিন ও মানুষ, তোমরা তোমাদের প্রতিপালকের কোন নিয়ামতকে অস্বীকার করবে? ওমা আলাইনা ইল্লাল বালাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাল্লাহ, মাশাল্লাহ, মাশাল্লাহ। অনেক ধন্যবাদ স্যার আপনার সুমিষ্ট কণ্ঠে কোরআন তেলাওয়াত এবং সাথে তর্জমার জন্য। আল্লাহ পাক আপনাকে উত্তম প্রতিদান দান করুক এবং আপনার সাফল্যমণ্ডিত জীবন আরো সুন্দর হোক, সামনে আরো এগিয়ে যান। আমরা সকলে আমিন বলছি। আমিন। সম্মানিত ডক্টরসগণ, সকলের মনোযোগ আকর্ষণ করছি, আপনারা আপনাদের মোবাইলের অডিও ভিডিও অপশনটি যেন অনিচ্ছাকৃতভাবে অন হয়ে না যায় সেদিকটি অবশ্যই খেয়াল রাখবেন এবং ক্লাসের সৌন্দর্য অবশ্যই বজায় রাখবেন। ক্লাসের সৌন্দর্য বজায় রাখা আমাদের সকলের কর্তব্য। সম্মানিত ডক্টরসগণ, আজকে যিনি মূল আলোচক, আমার খুব প্রিয় একজন স্যার, জনাব AK মিজানুর রহমান স্যার। স্যারের ক্লাস বরাবর অসম্ভব সুন্দর হয়, খুবই মনোগ্রাহী হয়, অসম্ভব ভালো লাগে। আমি জানি সকলেরই ভালো লাগে। তো কথা না বেরিয়ে আমরা ক্লাসটির দিকে এগিয়ে যাব। আজকে আমাদের ক্লাসের বিষয় হচ্ছে, ইজ হোমিওপ্যাথি এ সায়েন্স অর এ সেডো সায়েন্স? আমরা আজকে দেখব, অর্থাৎ হোমিওপ্যাথি কি বিজ্ঞান নাকি ছদ্ম বিজ্ঞান। আসুন আমরা এ বিষয়ে সম্পূর্ণ কিছু জানবো আমাদের মূল আলোচক জনাব ডাক্তার AK মিজানুর রহমান স্যারের কাছ থেকে। স্যারকে অনুরোধ করছি তার মূল আলোচনা শুরু করার জন্য। স্যার। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আশা করি আমাকে পরিষ্কার শোনা যাচ্ছে। জি স্যার। আমরা আজকে আলোচনায় যাওয়ার আগে আমরা
আমার নিজের সম্পর্কে সবসময় একটু ডিসক্লেমার করে নেই যে আমি এক্সপার্ট না হোমিওপ্যাথ হিসেবে। আমি একজন লার্নার, শিক্ষার্থী, এবং আমি আমার বাবার কাছে ছোটবেলায় হোমিওপ্যাথির হাতেখড়ি হয়েছে। আমাকে আপনারা জাজ করবেন একজন স্টুডেন্ট হিসেবে, একজন শিক্ষার্থী হিসেবে। আমি এখানে এসেছি টু লার্ন টুগেদার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একসাথে শেখার তৌফিক দান করুন। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে হোমিওপ্যাথি, সায়েন্স আর সিউডো সায়েন্স। সিউডো সায়েন্স কথাটা একটু অপমানজনক, একটু অন্যরকম। এর অর্থ ছদ্মবিজ্ঞান বললেও আসলে এর মূল অর্থ দ্বারাই হচ্ছে যে ভুয়া বিজ্ঞান। তো আমরা প্রথমেই আলোচনার শুরুতেই আমরা বিজ্ঞান বলতে আমরা বুঝবো এবং সিউডো সায়েন্স বলতে আমরা কি বুঝবো সে বিষয়টি একটু আলোকপাত করতে চাই। একদম সরলীকরণ যদি আমরা করি তাহলে পরে বিজ্ঞান বলতে আমরা যা বুঝি তা হচ্ছে যে মহাবিশ্ব কিভাবে কাজ করে। এই কথাটি আমি গুরুত্ব দিয়েছি এই জন্য মহাবিশ্ব কথাটি মনে রাখতে হবে, শুধুমাত্র দৃশ্যমান বিশ্ব নয়। বিজ্ঞান হলো মহাবিশ্ব কিভাবে কাজ করে তা আবিষ্কার করার একটি পদ্ধতিগত ও যৌক্তিক পন্থা। আজকে চমৎকারভাবে কোরআন তেলাওয়াত করলেন আমাদের জেলুল মজিদ স্যার। যে সূরাটি উনি পাঠ করলেন সেটি মহাবিশ্বের একটা বিবরণ আছে। বারবার বলা হয়েছে যে কোন কোন প্রতিদান অস্বীকার করা হবে। তো সেই জায়গা থেকে মহাবিশ্বটাকে আমরা দেখব দৃশ্যমান এবং অদৃশ্য যা কিছু আছে এটা মহাবিশ্বের অন্তর্গত। এর মধ্যে পর্যবেক্ষণ, পরীক্ষা নিরীক্ষা এবং প্রমাণ যাচাইয়ের মাধ্যমে জ্ঞান আহরণ করা অন্তর্ভুক্ত। চূড়ান্তভাবে বিজ্ঞানের লক্ষ্য হলো প্রাকৃতিক, ভৌত এবং সামাজিক জগৎ সম্পর্কে সাধারণ সূত্র এবং যাচাইযোগ্য ব্যাখ্যা প্রণয়ন করা। যাচাইযোগ্য ব্যাখ্যা প্রণয়ন করা। প্রত্যেকটা শব্দ আমরা মনে রাখার চেষ্টা করব। আমি আর একবার পাঠ করছি মনে রাখার জন্য। বিজ্ঞান হলো মহাবিশ্ব কিভাবে কাজ করে তা আবিষ্কার করার একটি পদ্ধতিগত ও যৌক্তিক পন্থা। এর মধ্যে পর্যবেক্ষণ, পরীক্ষা নিরীক্ষা এবং প্রমাণ যাচাইয়ের মাধ্যমে জ্ঞান আহরণ করা অন্তর্ভুক্ত। চূড়ান্তভাবে বিজ্ঞানের লক্ষ্য হলো প্রাকৃতিক, ভৌত এবং সামাজিক জগৎ সম্পর্কে সাধারণ সূত্র এবং যাচাইযোগ্য ব্যাখ্যা প্রণয়ন করা, ভেরিফাইয়েবল প্রুফ। এটা হচ্ছে বিজ্ঞান। আমাদের এখানে বারবার ফিরতে হবে এই জন্যে যে আমরা হোমিওপ্যাথিকে বিজ্ঞান বলবো কি বলবো না, একটি স্পর্শকাতর বিষয় নিয়ে কথা বলার আমি সাহস করেছি। আগে অল্প কিছু কথা বলেছিলাম হোমিও স্টাডিতে একবার, কিন্তু আজকে এই আলোচনাটা একটু ভিন্ন আঙ্গিকে আমরা বোঝার চেষ্টা করব। সিউডো সায়েন্স, ছদ্ম বিজ্ঞান। যেমন উপস্থাপক বললেন হোমিওপ্যাথি কি বিজ্ঞান নাকি ছদ্ম বিজ্ঞান। তো ছদ্ম বিজ্ঞান কি? ছদ্ম বিজ্ঞান হলো এমন বিশ্বাস, তত্ত্ব বা চর্চা যা বৈজ্ঞানিকভাবে উপস্থাপন করা হলেও তাতে বাস্তব প্রমাণের অভাব থাকে, সঠিক বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করা হয় না, অথবা যা প্রতিষ্ঠিত বৈজ্ঞানিক নীতির সঙ্গে সহজাতভাবেই সাংঘর্ষিক। এই কথাটা আমরা মনে রাখার চেষ্টা করব, সহজাতভাবেই সাংঘর্ষিক। তাহলে পরে সেটা সিউডো সায়েন্স হবে। আর এর আসলে সাদা মাটা ভাষায়, সাদা কালো ভাষায় বলতে গেলে এর মূল অর্থ হলো ভুয়া বিজ্ঞান। তো আমাদের সামনে প্রশ্ন, হোমিওপ্যাথি কি বিজ্ঞান না ভুয়া বিজ্ঞান? আমাদের হোমিওপ্যাথি সম্পর্কে অনেক বই বয়ান আছে, সেগুলো বিস্তারিতভাবে আপনারা জানেন, সবাই মুখোমুখি হন, মোকাবেলা করেন, আপনাদের সেই মেধা আছে, আপনাদের সেই শিক্ষা আছে, আমি এটা বিশ্বাস করি। আমি শুধু দুই একটি জায়গা থেকে নিচ্ছি যেটা খুবই গুরুত্বপূর্ণ, যেমন ন্যাশনাল হেলথ সার্ভিসেস, যেটা ইউরোপের, ইংল্যান্ডের, তারা তাদের অফিসিয়াল ওয়েবসাইটে বলছে যে হোমিওপ্যাথি ইজ এ টাইপ অফ, একটু সমস্যা হচ্ছে, একটু আমাকে সময় দিতে হবে।
Homeopathy is a type of complementary or alternative medicine that's based on the use of highly diluted substances which practitioners claim can cause the body to heal itself. মানে এটা একটা দাবি, কিন্তু হোমিওপ্যাথির উপর 2010 সালে হাউস অফ কমন্স সায়েন্স অ্যান্ড টেকনোলজি কমিটির রিপোর্টে বলা হয়েছে যে হোমিওপ্যাথিক ঔষধগুলি সান্ত্বনার বা মেকি চিকিৎসা, সিউডো সায়েন্স অথবা প্লেসিবো চেয়ে ভালো কিছু কাজ করে না। এটা কিন্তু একটা খুব অথরিটি। আমরা যদি এনএইচএস এর কথা বলি, এটা একটা অথরিটি, এবং সেই অথরিটিটা কোনোভাবেই উপেক্ষা করা বা ফেলে দেওয়ার মতো নয়, বরং যথেষ্ট গুরুত্ব দিয়ে বিবেচনা করার মতো। আরেকটি হচ্ছে যে আমরা উইকিপিডিয়ায় যদি খুলি, এটা আমরা সারাক্ষণ আজকাল এখানে ঢুকি, সেখানেও একদম প্রথম লাইনটা এরকম আছে, হোমিওপ্যাথি হলো বিকল্প চিকিৎসার একটি ছদ্ম বৈজ্ঞানিক পদ্ধতি। তো ছদ্ম বৈজ্ঞানিক পদ্ধতি যখন বলা হয়, তখন এটার আমাদের আর কোনো স্পেস থাকে না, আসলে বিজ্ঞানের জগতে কোনো স্পেস থাকে না। উইকিপিডিয়াতে কেন এমন করে আসলো, সেই জায়গাটা আমরা একটুখানি পরীক্ষা নিরীক্ষা করে দেখব। এখানে আরো কিছু কথা বলা হয়েছে, সিমিলিয়ারাস কিউরেন্টারের কথা বলা হয়েছে। 1796 সালে জার্মান চিকিৎসক এটা আবিষ্কার করেছেন, এই কথাগুলো উইকিপিডিয়াতে আছে। কিন্তু প্রথম যে লাইনটি আছে সেটাই হচ্ছে, হোমিওপ্যাথি হলো বিকল্প চিকিৎসার একটি ছদ্ম বৈজ্ঞানিক পদ্ধতি। তো এই জায়গাগুলো কেন এমন হলো, এটার কারণ কি, আমরা একটু একটু করে আজকে একটু বোঝার চেষ্টা করব। আর আমাদের কি বক্তব্য হতে পারে, আমরা কি বলতে পারি, আমরা কি পদ্ধতি অনুসরণ করতে পারি, সে বিষয়ে আমাদের বয়ানটা কি হতে পারে, সে বিষয়ে আত্মবয়ান আমাদের কি হতে পারে, সে বিষয়ে আমরা চিন্তা করব। আমাদের একটু রক্ষা কবচ আছে, সেটা হচ্ছে দ্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, WHO তাদের স্ট্র্যাটেজি 2014 to 2023 এখানে বলেছে যে TNCM is an important and often underestimated part of healthcare. মানে ট্র্যাডিশনাল অ্যান্ড কমপ্লিমেন্টারি মেডিসিন, এটা আন্ডারএস্টিমেটেড পার্ট অফ হেলথ কেয়ার, এটা স্বীকার করা হয়েছে যে ট্র্যাডিশনাল বা কমপ্লিমেন্টারি মেডিসিন গুলোর যে সম্ভাবনা আছে সেটাকে আমরা কাজে লাগাই না বা বিবেচনায় নেই না, এরকম একটা উপলব্ধি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের আছে। Traditional and complementary medicine is found in almost every country in the world and the demand for its services is increasing. স্বীকার করা হয়েছে যে demand for its services is increasing. Traditional method of proven quality, safety and efficacy contributes to the goal of ensuring that all people have access to care. হেলথ কেয়ারে সকল মানুষের অধিকার, এটা অ্যাক্সেসটা এদের তাদের যেই এটাকে অ্যাভেলেবল হয় তাদের কাছে, সেই ব্যাপারটা এনশিওর করার জন্য, সেই গোলটাকে নিশ্চিত করার জন্য, যেটা আমাদের যে সমস্ত ট্র্যাডিশনাল মেডিসিন প্রুভেন কোয়ালিটি, সেফটি অ্যান্ড এফিকেসি আছে, তাদের একটা ভূমিকা আছে, স্বীকার করা হলো। Many countries now recognize the need to develop a cohesive and integrative approach to healthcare that allows governments, healthcare practitioners, and most importantly, those who use healthcare services to access traditional and complementary medicine in a safe, respectful, cost-effective, and effective manner. এই কথাগুলো, শব্দগুলো আমাদের ক্যারি করতে হবে মাথার মধ্যে, আমরা করবো ইনশাল্লাহ। সেটা হচ্ছে যে বলা হচ্ছে যে মেনি কান্ট্রিজ নাও রিকগনাইজ, অনেক দেশে এটা স্বীকৃত যে দ্য নিড, এই প্রয়োজনীয়তাটা স্বীকার করা হয় যে টু ডেভেলপ আ কোহেসিভ অ্যান্ড ইন্টিগ্রেটিভ অ্যাপ্রোচ টু হেলথ কেয়ার দ্যাট অ্যালাউজ গভর্নমেন্টস, হেলথ কেয়ার প্র্যাকটিশনার্স, আমরা, and most importantly those who use healthcare services to access traditional and complementary medicine, কিভাবে, in a safe, respectful, এই কথাগুলো ইম্পর্টেন্ট, নিরাপদ এবং সম্মানজনক, কস্ট এফেক্টিভ, সাশ্রয়ী
এবং ইফেক্টিভ ম্যানার, কার্যকর পন্থায় ট্র্যাডিশনাল এবং কমপ্লিমেন্টারি মেডিসিনে অ্যাক্সেস, এই ব্যাপারটা নিশ্চিত করার জন্য গভর্নমেন্ট এবং হেলথ কেয়ার প্র্যাকটিশনার এরা এই বিষয়টাকে একটা কোহেসিভ এবং ইন্টিগ্রেটিভ অ্যাপ্রোচ টু হেলথ কেয়ার ডেভেলপমেন্টের ক্ষেত্রে স্বীকৃত হচ্ছে, রিকগনাইজড হচ্ছে, স্বীকার করা হলো। তো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এখানে আমাদেরকে একটুখানি বোধহয় দয়া মায়া করেছেন আমাদের বৈরিতা, চতুর্মুখী বৈরিতার বিপরীতে। এখন আমরা ছোট্ট কথায় আসি যে আমরা হোমিওপ্যাথরা এই যে ফ্রেমওয়ার্ক আছে WHO, এর ভিতরে আমাদের একটা আত্মবায়ান তৈরি যদি করতে না পারি আগামী 5-10 বছরের মধ্যে, তাহলে পরে হোমিওপ্যাথির এগেনস্টে লিগ্যাল ফ্রেমওয়ার্ক শুরু হবে বিভিন্ন জায়গাতে, যেটার মোকাবেলা করতে হয়তো আমরা সমর্থবান নাও হতে পারি। তো সেক্ষেত্রে আমাদের এই আত্মবায়ান দরকার হচ্ছে এই জন্যে যে সনাতনী বনাম আধুনিক এই যে একটা কথা উঠছে, সেক্ষেত্রে আমরা কি ট্র্যাডিশনাল, কমপ্লিমেন্টারি, নাকি আমরা মূলধারা, নাকি আমরা বৈজ্ঞানিক পদ্ধতি, এই বিষয়গুলো স্পষ্টীকরণ করার দরকার। এটা আমাদের প্রয়োজন, এটা অন্যরা কেউ করে দেবে না, আমাদেরই প্রয়োজন, আমাদেরই করতে হবে। আরেকটা হচ্ছে যে প্রমাণযোগ্য বনাম প্রমাণিত। আমরা বলি যে আমাদের বিজ্ঞান এটা প্রুভেন, আমরা প্রুভিংটা আগে করি, এবং এভিডেন্স বেসড। এই কথাগুলো অনেকখানি এলোমেলো করে বলা হয়। ক্লিনিক্যাল ট্রায়ালের মাধ্যমে যে সমস্ত অ্যালোপ্যাথিক ঔষধ প্রমাণ করা হয়, সেগুলোর ভিত্তি আর একটা প্রমাণিত মানবদেহে, সুস্থ মানবদেহে প্রমাণিত একটা রিমেডির ভিত্তি এক হতে পারে না। এর মূল ভিত্তি আলাদা, এবং সেই বিষয়গুলোকে আমাদের আত্মবয়ানে নিয়ে আসার দরকার, আমাদের স্ববয়ানে নিয়ে আসার দরকার। শক্তিকরণ বনাম উপাদান উপস্থিতি, এটা একটা বিশাল প্রশ্ন, যে ঔষধের কোনো উপাদান, কোনো মলিকিউল উপস্থিত থাকে না পোটেন্টাইজেশনের পরে। এটা নিয়েও অনেক আমাদের একটা স্পষ্টীকরণ দরকার। কাজ হচ্ছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে, আমাদের সেই কাজগুলোর সঙ্গে পরিচিতি দরকার, আমাদের এগিয়ে যাওয়ার দরকার। অদৃশ্য প্রাণধারা, যেটা হচ্ছে ভাইটাল প্রিন্সিপল বা ধ্রুব শক্তি, বনাম দৃশ্যমান শরীরবৃত্ত, ভিজিবল বডি পার্টস বা ফিজিওলজি, এটার বিষয়েও আমাদের স্পষ্টীকরণ করার দরকার, একটা আত্মবয়ানের দরকার। এছাড়া মানব জীবন এবং মানব দেহের শ্রেষ্ঠতা, পবিত্রতা, স্বাতন্ত্র্য, ঐকতান এবং আধ্যাত্মিকতা কি বিসর্জিত হবে? এটা কি শুধুমাত্র আমাদের দৃশ্যমান দেহের অঙ্গ প্রত্যঙ্গের উপরে বিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান নির্ভরশীল হবে, নাকি মানুষের শ্রেষ্ঠত্ব, পবিত্রতা, স্বাতন্ত্র্য, ঐকতান এবং আধ্যাত্মিকতার বিষয়টিও বিবেচনায় আসবে? এই মৌলিক প্রশ্ন আমাদের কিছুটা হলেও আমাদের মীমাংসার দিকে এগিয়ে যেতে হবে, আমাদের নিজেদের স্বার্থেই। একটা সেলফ ন্যারেটিভ বা হোমিও আত্মবায়ান, একটা উৎসের সন্ধান, এক্ষেত্রে আমরা কি কি জিনিসের উপরে বেস করতে পারি? আমাদের উৎস সন্ধান করব কোথায়? সর্বপ্রথমে নিরাময় শাস্ত্র, যেটা আমাদের আছে অন্যান্য কোনো স্বাস্থ্য চিকিৎসা ব্যবস্থার এভাবে এত সুন্দর করে সাজানো, এত দার্শনিক ভিত্তির উপরে প্রতিষ্ঠিত, এভাবে কেউ করে যাননি। খণ্ডিত আছে, কিন্তু এক জায়গাতে এমন চমৎকার করে হয়তো নেই। সেক্ষেত্রে নিরাময় শাস্ত্র, হোমিও দর্শন, এবং এর চাইতেও সবচেয়ে বেশি যেটা দরকার, সেটা হচ্ছে সমসাময়িক রচনাবলী এবং গবেষণালব্ধ জ্ঞান, এটাকে আত্মস্থ করা এবং সামনে নিয়ে আসা। এটা আমাদের এখন বর্তমান সময়ের সবচেয়ে বড় কাজ। এই যে বিতর্কিত একটা অবস্থায় আমরা দিন দিন নিপতিত হচ্ছি, সেক্ষেত্রে এখন আসলে আমরা একটা জায়গাতে আসবো যে মানব জীবন ও হোমিওপ্যাথি, মানব জীবনের সঙ্গে আসলে হোমিওপ্যাথির রিলেশনশিপটা কতদিনের, কেমন, এটা কেমনতর সম্পর্ক। স্যার হ্যারিম্যান বলে গিয়েছেন যে আমার জীবন বৃথা যায়নি। কতটা বৃথা গেছে, কতটা বিজ্ঞানের ভিত্তির উপরে দাঁড়িয়েছে, কতটা দাঁড়ায়নি, আমরা কতটুকু পেরেছি, কতটা পারিনি, সেটার বিষয়ে একটুখানি পুনর্মূল্যায়ন দরকার, আমাদের রিভিজিট করা দরকার। এই 2 শতাব্দীর যে অভিযাত্রা, সাফল্যের অভিযাত্রা, সেই অভিযাত্রায় আমরা কতটুকু বিজ্ঞান ভিত্তিক, অথবা কতটুকু আমরা অবিজ্ঞান ভিত্তিক, কতটুকু আমরা আধ্যাত্মিকতা ভিত্তিক, এই বিষয়গুলোকে আমাদের সামনে নিয়ে আসতে হবে। হোমিওপ্যাথি আমরা বলি একটি স্বাতন্ত্র্য শোভিত চিকিৎসা পদ্ধতি। এর শক্তি, স্বাতন্ত্র্য, শোভা, এই কথাটা আমি খুব গর্বের সাথে ব্যবহার করি। এই জন্য যে ইন্ডিভিজুয়ালাইজেশন বললে এটা পরিষ্কার হয় না, যেটা যে একটা শোভন ব্যাপার, যে একটা মানুষ এক এক রকম সুন্দর, প্রত্যেকটা মানুষই আলাদা আলাদা শোভিত। সৃষ্টিকর্তা প্রত্যেকটা মানুষকে তার স্বতন্ত্র শোভায় তৈরি করেছেন।
হোমিওপ্যাথি সেই স্বতন্ত্র শোভাকে শানিত করে, স্বীকার করে, এবং সেটা স্বীকার করেই তার জন্য একটা রিমেডি নির্বাচন করে। এটা একটা মানব জাতির জন্য একটা গৌরবের ব্যাপার। এই বিষয়টাকেও আমরা যথাযথভাবে সম্মুখে হয়তো আনতে পারিনি, যে আমরা ইন্ডিভিজুয়ালাইজেশন বলি, ব্যক্তিতন্ত্র। ব্যক্তিতন্ত্রের মূল কথা হচ্ছে যে ব্যক্তির পছন্দ আলাদা, সেই জন্য মার্কেটে আলাদা আলাদা মার্কেটিং সিস্টেম, বিভিন্ন রঙের দেওয়া হয়, বিভিন্ন রঙের শাড়ি, বিভিন্ন রঙের ড্রেস, বিভিন্ন রঙের গাড়ি, বিভিন্ন জিনিস উপস্থাপন করা হয় সেই স্বাতন্ত্র্যের জন্য। সেই স্বাতন্ত্র্য আর হোমিওপ্যাথির স্বাতন্ত্র্য শোভা একেবারেই আলাদা, একেবারেই আলাদা। আমরা যদি এটাকে বুঝতে এবং প্রকাশ করতে এবং প্রতিষ্ঠিত করতে ব্যর্থ হই, তাহলে পরে আমাদের এই হোমিওপ্যাথি একসময় ক্ষীণ একটা ধারায় পরিণত হবে, একটা মৃত নদীর ধারায় পরিণত হবে। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, সেরকম অবস্থা হয়ে যাবে। তো সেই জন্য আমাদের স্বাতন্ত্র্য শোভা হচ্ছে ঐশ্বরিক একটা ব্যাপার, যে পৃথিবীতে সৃষ্টিকর্তা মানব জাতিকে এবং আলাদা আলাদা সুরত দিয়ে তৈরি করেছেন এবং আলাদা আলাদা বৈশিষ্ট্য মণ্ডিত করেছেন। তার মানবিক সৌন্দর্য আলাদা, তার ভালোবাসা আলাদা, তার আবেগ আলাদা, তার কান্না আলাদা, তার হাসি আলাদা, তার আনন্দ আলাদা। সুতরাং সেই মানুষটিকে সম্মানের সাথে, এই জায়গাটার প্রতি সম্মান রেখে আমাদের তার জন্য একটা ঔষধ নির্বাচন করতে হবে, যেটা স্বাতন্ত্র শোভায় ভাস্বর হয়ে উঠবে। কথাগুলো একটু অন্যরকম করে আমাদের বলতে হবে, আমাদের এই জায়গাটাতে আসতে হবে, নাহলে তো আমরা হোমিওপ্যাথিকে ধরে রাখতে স্যার হ্যানিম্যানের প্রতি শুধু ফুল দিয়ে নিবেদন করতে পারবো। আমরা ধরে রাখতে আমরা বিজ্ঞান ভিত্তিক পদ্ধতিতে ধরে রাখাটা বোধহয় সম্ভব হচ্ছে না, আমাদের হাত থেকে বোধহয় সবকিছু হারিয়ে যাচ্ছে। আরেকটা হচ্ছে, যেটা আমি একটা ক্লাস নিয়েছিলাম, নেচার অ্যান্ড হোমিওপ্যাথি, আপনারা অনেকে অংশগ্রহণ করেছেন এটা ডোজ অ্যান্ড পোটেন্সিতে। সেখানে এটা যে প্রকৃতির অনুগামী সে কথাটা বলেছি। আপনারা অনুচ্ছেদ বা এটাকে আমি অনুচ্ছেদ বলি না আসলে, এটাকে আমাদের যেটা অ্যাফোরিজম, এটা আমরা সিদ্ধ বাণী বলার আমি চেষ্টা করি। তো যে সিদ্ধ বাণী 26-এ এখানে বলা হয়েছে প্রকৃতির অনুগামী, এটা ন্যাচারাল ল এর উপরে ভিত্তি করে প্রতিষ্ঠিত হয়, কাজে এটা প্রকৃতির অনুগামী। এ কথাটাকেও আমাদের সামনে আনতে হবে। বিজ্ঞান ভিত্তিক যে কথা, সেই কথার মধ্যে যে প্রকৃতির কথাটা আছে, প্রকৃতি যে সবচেয়ে বড় বিজ্ঞান, এবং সেই বিজ্ঞানের উপরে ভিত্তি করে যে হোমিওপ্যাথি দাঁড়িয়েছে। বিজ্ঞানের বিজ্ঞান যে প্রকৃতি, সকল বিজ্ঞানের বিজ্ঞান যে সৃষ্টিকর্তা, মহিমান্বিত বিজ্ঞান যে সৃষ্টিকর্তার হাতে, যে আয়াত দিয়ে আমরা আজকে শুরু করলাম, সেই জায়গাটা আমাদের তুলে ধরতে হবে সবার আগে। জনবান্ধব এবং সাশ্রয়ী, এ কথাটাও একটা গুরুত্বপূর্ণ আজকের যুগের কথা। এটা সাশ্রয়ী, এটা গান্ধীজি বলে গেছেন, মহাত্মা গান্ধী বলেছেন যে এটা একটা ইকোনমিক সিস্টেম অফ হেলথ সার্ভিস। তো সেই কথাটা আমি আরেকদিন হয়তো উপস্থাপন করব। এ নিয়ে আমার একটু চিন্তা আছে, কিছু কাজও আছে, সেগুলো নিয়ে কথা বলবো আর অন্যদিন, আজকে যাব না সেখানে। আধুনিক চিকিৎসা, হোমিওপ্যাথি কি আধুনিক নাকি অনাধুনিক? হোমিওপ্যাথি কি মডার্ন নাকি ট্র্যাডিশনাল? ট্র্যাডিশনাল কারা, আমরা নাকি তারা? এই বিষয়গুলো নিয়েও কথা বলতে হবে। আর বৈজ্ঞানিক চিকিৎসা নিয়ে তো কথা বলবোই, আর স্বল্পতম পার্শ্ব প্রতিক্রিয়া, এই বিষয়গুলো আমাদের বৈজ্ঞানিক ভিত্তি অর্জনের জন্য সামনে নিয়ে আসবো। যে যেটার পার্শ্ব প্রতিক্রিয়া বেশি সেটা কি বৈজ্ঞানিক চিকিৎসা, না যেটার পার্শ্ব প্রতিক্রিয়া কম সেটা বৈজ্ঞানিক চিকিৎসা? এই বিষয়গুলো আমাদের সামনে আনতে হবে। এই যে সায়েন্স না সুডো সায়েন্স, এটার মীমাংসা যদি করতে হয়, তাহলে আগে এই বিষয়গুলোকে আমাদের মীমাংসায় আনতে হবে। স্যার হ্যানিম্যান একটা কথা বলে গেছেন, মানব জীবন সামাল দেওয়ার কলাকৌশল নিয়েই যখন আমাদের কাজকর্ম, আবার বলি, মানব জীবন সামাল দেওয়ার কলাকৌশল নিয়েই যখন আমাদের কাজকর্ম, তখন এ কাজের জন্য নিজেকে পুরো দস্তুর চৌকস করে গড়ে না তোলা একটি অপরাধ। ইটস এ ক্রাইম। একটু ভাববেন, মানব জীবন সামাল দেওয়ার কলাকৌশল নিয়েই যখন আমাদের কাজকর্ম, তখন এ কাজের জন্য নিজেকে পুরো দস্তুর চৌকস করে গড়ে না তোলা একটি অপরাধ। আমরা অনেকে অনেকভাবে পাশ করে আসছি, জানি, আপনারা সবাই জানেন, আমরা সবাই জানি কে কিভাবে পাশ করেছি, কে কিভাবে জ্ঞান অর্জন করেছি, কিন্তু সেটা কোনো ব্যাপার না। ব্যাপারটা হচ্ছে যে পুরো দস্তুর চৌকস করে গড়ে তুলতে হবে, যেহেতু মানব জীবন নিয়ে খেলা আমাদের কাজ। স্যার হ্যানিম্যান বলে গেছেন, আমরা এটাকে ছুঁড়ে ফেলে দিতে পারবো না। এটা যদি না করি সেটি কি হবে? সেটি একটি অপরাধ। এবং যদি আমরা কোরআন হাদিসের ভাষায় বলি, তাহলে সেটি একটি পাপ। এই জায়গাটাতে আমাদের দাঁড়াতে হবে।
হোমিও সাধকের অভাব আমাদের রয়েছে, এই জায়গাতে আমরা নাই। স্যার হ্যানিম্যান যেখানে আমাদের রেখে যেতে চেয়েছেন, যে স্বপ্ন তিনি আমাদের দিয়ে গেছেন, সেই স্বপ্নের অনুসারী, সেই স্বপ্নের সাধক কি আমরা আছি, সেইখানে কি আমরা আছি নাকি নাই, একবার ভাববো আমরা। সঠিক ঔষধ নির্বাচনের দুর্বলতা, এটা আমাদের অনেকের আছে। আমরা রেপার্টরি করি, আমরা বিভিন্ন রকমের প্যাকেজ ব্যবহার করি, আমরা সফটওয়্যার ব্যবহার করি, আমরা আমাদের মনকে ব্যবহার করি না। যেখানে হ্যানিম্যান বসবাস করতেন, তার তো কোনো সফটওয়্যার ছিল না, তার তো মানবিক পদ্ধতি ছিল। সফটওয়্যার আমরা ব্যবহার করব, একটা বৈজ্ঞানিক পদ্ধতিতে আমরা আসবো, কিন্তু সবশেষে যখন আমি আমার রোগীর হাতে ঔষধটা তুলে দেব, সেইটা যেন আমার মননের সঙ্গে, আমার মেধার সঙ্গে, আমার চেতনার সঙ্গে, আমার আবেগের সঙ্গে, আমার বুদ্ধিবৃত্তির সঙ্গে, আমার যৌক্তিকতার সঙ্গে সেটা যেন মেলে। এই জায়গাটাতে আমাদের একজন সাধকের ভূমিকা পালন করতে হবে। যেহেতু কেন করতে হবে, মানব জীবন সামাল দেওয়ার কলা কৌশল নিয়েই আমাদের খেলা, আমাদের কাজকর্ম। তাই সঠিক ঔষধ নির্বাচনের ব্যাপারে আমাদের অনেক বেশি শানিত হওয়ার অবকাশ রয়েছে। শিক্ষা এবং অবকাঠামো, আমাদের যে হোমিও শিক্ষা কারিকুলাম এবং অবকাঠামো, সেই সব জায়গাতে কিছু কাজ করার বিষয় আছে। মানসম্পন্ন ঔষধ এর প্রাপ্যতা, এটা আপনারা সবাই ভুক্তভোগী। আমি এটা নতুন করে কি বলবো, আপনারা সবাই জানেন। বিরূপ চিকিৎসার সমসাময়িকতা কিরকম আছে, এটা কেমন চলে, একজন সুস্থ মানুষকে অসুস্থ ঘোষণা, অহেতুক পরীক্ষা নিরীক্ষা, এটা আপনারা জানেন। আপনারা প্রতিদিন এই পরিস্থিতির সম্মুখীন হন। একজন অসুস্থ শিশু এক বাণিজ্য সম্ভার, মানে খাদ্য এবং ঔষধ, এটা সারা জীবন একটা শিশু মানে হচ্ছে একটা একটা ব্যবসার একটা অস্ত্র, একটা পণ্য। এটাকে খাবার দিয়া, এটাকে বিভিন্ন কৌটোজাত খাবার, প্রসেসড ফুড এবং প্রসেসড মেডিসিন, এই দুইটা তাকে খাওয়াইয়ে তাকে মৃত্যুর কাছে নিয়ে যেতে হবে। তাকে 80 বছর 90 বছর যখন সে মারা যাবে, তখন সে এই প্রক্রিয়ার ভিতর থেকেই যাবে, এই পাইপলাইনের ভিতর থেকেই তাকে যেতে হবে। এটা একটা বাণিজ্য সম্ভার। এভাবেই দেখা হচ্ছে একজন শিশুকে। আমাদের এই বিষয়গুলোকে আরো জোরে সোরে বলার দরকার আছে। একটা মেডিসিন সাইকেল, একটা ঔষধ চক্রের মধ্যে দাওয়াই দাসত্বের বিতরণ করেন যারা সবাই তো চিকিৎসা শিক্ষা এবং সমস্ত সুযোগ সুবিধা, এক একটা কেবিনে এমন ব্যবস্থা থাকে যেন একটা রোগী জীবনে যিনি এসিতে থাকেন না, তিনি এসে যখন স্কয়ার হাসপাতালের এসি রুমে ঢোকেন, মনে করেন এটাই সর্বোচ্চ চিকিৎসা ব্যবস্থা। আমার বাজারে যে হোমিওপ্যাথ আছেন, উনি আর কি বুঝবেন, ওনার ওষুধে আমি ভালো হইতে পারবো না, আমার এই বড় হাসপাতালে যাইতে হবে। জমি বিক্রি করা হয়, গরু বিক্রি করা হয়, জীবনের সব সম্পদ বিসর্জন দিয়ে এসে এই ঢাকাতে ক্লিনিক গুলোতে ব্যয় করা হয় দৃষ্টিনন্দন অবকাঠামোর জন্য। এও এক বাস্তবতা, এও এক সমসাময়িক পারিপার্শ্বিকতা। এর মধ্যে আমরা বিজ্ঞান অবিজ্ঞান নিয়ে ঝগড়ায় লিপ্ত। এখন এইখানে আপনাদের একটু দৃষ্টি আকর্ষণ করছি যে আসলে কত ভয়াবহ পরিস্থিতি। এটা হচ্ছে যে 2018 সাল থেকে 2030 সাল পর্যন্ত একটা ফোরকাস্ট, যেটা হচ্ছে ফার্মাসিউটিক্যাল ম্যানুফ্যাকচারিং মার্কেট, এটা কত উত্থান হবে। এবং আপনারা যদি রেড অ্যারোটা দেখেন, যে 2026 সাল থেকে 2030 সাল পর্যন্ত যে বর্ধিষ্ণু যে অবস্থা, এবং এখানে যেটাকে সিএজিআর বলা হয়, অর্থাৎ কম্পাউন্ড অ্যানুয়াল গ্রোথ রেট, এই কম্পাউন্ড অ্যানুয়াল গ্রোথ রেট হচ্ছে 15.9%, 16%। কোথাও কি সুদের হারও আছে এত, যে এই পরিমাণ কম্পাউন্ড অ্যানুয়াল গ্রোথ রেট হচ্ছে ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো। তো এদের সঙ্গে লড়াই করা, এদের সঙ্গে যুক্তিতে নামা, এদের সঙ্গে বিজ্ঞান অবিজ্ঞানের করাটা কতটা কঠিন। এবং সেক্ষেত্রে যদি আমরা আমাদের যদি শানিত মনন না হয়, যদি আমরা নিজেরা প্রস্তুত না হই, তাইলে পরে যে ভাষায় আমরা কথা বলি, সেই যে সিমিলিয়া সিমিলিবাস কিউরেন্টার আর আমাদের সেই 7 দফা টেনেট, এইটা নিয়ে কথা বলি, এই সেই প্রাচীন ভাষা যেটা 200 বছর আগের ভাষা, সেই ভাষায় আমরা আসলে টিকতে পারবো না বাজারে। এটাই হচ্ছে একটা বাস্তবতা। এর জন্য কিছু কথা বলছেন আমাদের স্যার ভিতলকার স্যার, আপনারা জানেন, ওনাকে চেনেন, ওনার বক্তব্য দ্য সায়েন্স অফ হোমিওপ্যাথি আপনারা অনেকে পড়েছেন, অনেকে জেনেছেন। তো এই বিষয়টাকে বিজ্ঞান নিয়ে সবচেয়ে বড় দিকপাল, সবচেয়ে বেশি ডিফেন্স যিনি প্রতিরক্ষা দিচ্ছেন, তিনি হচ্ছেন ডক্টর জর্জ ভিতলকাস। আমরা শ্রদ্ধা জানাই স্যারকে। আছেন রাজন শঙ্করন, ফ্রম সিমিলিয়ার টু সিনার্জি, এই বইটা যাদের কাছে আছে তারা জানেন যে হোমিওপ্যাথির বিজ্ঞান ভিত্তি নিয়ে এখানে কতটুকু কথা বলা হয়েছে, এবং ইভলিউশন যে বিবর্তন হোমিওপ্যাথির, আজকে যে এসে বিজ্ঞান ভিত্তিতে যেখানে ঠেকেছি আমরা, সেই জায়গাগুলোকে চমৎকার ভাবে তিনি তুলে এনেছেন। চমৎকার চমৎকার একটা বই, আপনারা এটা অবশ্যই পড়বেন, আমি আহ্বান জানাচ্ছি। আর এই বইটা পড়বেন, এই বইটা জোগাড় করা একটু কঠিন, এটা বাংলাদেশে আসেনি এখনো। আমি
ইউএসএ থেকেই আনিয়েছি। সুনিতা ভেঞ্চার্ড হচ্ছেন ইন্ডিয়ান অরিজিন, ওনার বাড়ি ইন্ডিয়াতে, কিন্তু উনি এখন যুক্তরাষ্ট্রের নাগরিক। এবং এই বইটা আপনারা সম্ভব হলে কালেক্ট করবেন, সম্ভব হলে পড়ার চেষ্টা করবেন। এখানে আমাদের বিভিন্ন রিমেডিকে উপন্যাসের চরিত্র হিসেবে চরিত্রায়ন করা হয়েছে, যেমন একজন নাক্স ভূমিকা, একজন ব্রায়োনিয়া, একজন লাইকোপোডিয়াম, একজন চ্যালিডোনিয়াম, এরকম করে বিভিন্ন ঔষধের চরিত্রগুলো দাঁড়িয়েছে। ঔষধের নাম নাই, ওই চরিত্রগুলো দেখে বোঝা যায় কে কোন মেডিসিন। চমৎকার একটা মজার একটা বই, একটা উপন্যাসের মতো। আর আজকে আমরা একটু আলোকপাত করবো একটা, এই বইটার প্রতি আমি খুব ইমোশনাল থাকি, এটা আপনারা ডাউনলোডও করতে পারবেন। এটা হচ্ছে এমি এল ল্যান্সকি। তো এই বইটা নিয়ে একটু কথা বলবো এই জন্য যে বিজ্ঞান অবিজ্ঞান নিয়ে যখন কথাই হচ্ছে, তখন এই বিজ্ঞানী তিনি নাসার একজন সায়েন্টিস্ট ছিলেন এবং কম্পিউটার সায়েন্টিস্ট। চিন্তা করেন একটু, নাসার কম্পিউটার সায়েন্টিস্ট। পৃথিবীতে বিজ্ঞানের যদি সর্বোচ্চ প্রতিষ্ঠান থাকে তাহলে সেটা হলো নাসা। আর সেইটার যিনি আইটি সায়েন্টিস্ট, তিনি নিশ্চয়ই একজন অত্যন্ত বর্তমান বিজ্ঞান ভিত্তি যে বা বর্তমান বিজ্ঞানের যুগের তিনি একজন শ্রেষ্ঠ মানবী আমরা বলতে পারি। তো তার কি হয়েছে, কি আলোচনা করব, কেন এই সুডো সায়েন্সের বিতর্কে কেন আমাদের এই ভদ্র মহিলাকে কেন আমরা টেনে আনছি? তার কারণ হচ্ছে তার এই যে পসিবল কিওর, এই বইটার মধ্যে তিনি প্রাচ্য এবং পাশ্চাত্যের একটা মেল বন্ধন করার চেষ্টা করেছেন, যেটা হোমিওপ্যাথির যে মেল বন্ধনটা আছে সেখানে। তার এখানে মজার একটা বই, এটা এটা কিন্তু অনলাইনে পেতে পারেন, আপনারা এটা পড়তে পারেন। তো অথর হচ্ছে এমি ল্যান্সকি, উনি পিএইচডি এবং উনি একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার ছিলেন নাসা। এবং পরবর্তী সময়ে ওনার ছেলের অটিস্টিক ছিল, সেই ছেলেটা হোমিওপ্যাথি ট্রিটমেন্ট ভালো হয়ে যাওয়ার পরে উনি হোমিওপ্যাথির সাধক হয়ে যান, হোমিওপ্যাথির ডাক্তার হন এবং পরে উনি পিএইচডি করেন এবং হোমিওপ্যাথির সাধনা করে যান সারা জীবন। তার বইখানি আধুনিক হোমিও বয়ানে সহায়ক হবে। আমার কাছে মনে হয় এই বইটা অনেক সহায়ক হবে, এই জন্য বইটা নিয়ে একটুখানি কথা বলবো, আমরা বেশি না, আপনাদেরকে খুব বেশি পড়ানো বা শেখানোর ইচ্ছা আমার নাই। কারণ আমি হলাম সবচেয়ে কনিষ্ঠ শিক্ষার্থী, আপনারা আমার চেয়ে সবাই অনেক বেশি ভালো জানেন, কাজেই এই ভারাক্রান্ত করার ইচ্ছা আমার নাই। খুব সংক্ষেপে চলে যাব, এটা নিয়ে কথা বলবো না, আমরা বাংলাটা নিয়ে কথা বলবো। শরীর যন্ত্র, মেশিন, এটা হচ্ছে যে বডি মেশিনস। এখন শরীর কি শুধুমাত্র যন্ত্র, কেবলই যন্ত্র? তাই মনে হয়? আপনি নিজের শরীরে হাত দেন, বুকে হাত দেন, মাথায় হাত দেন, আপনার কি মনে হয় যে এটা শুধুমাত্র একটা যন্ত্র? এর মধ্যে মনন নাই, এর মধ্যে চেতনা নাই, এর মধ্যে মায়া নাই, ভালোবাসা নাই, এর মধ্যে আবেগ নাই, এর মধ্যে হাসি কান্না নাই? এটা কি শুধু যা দেখা যায় তাই কি শরীর? তাই কি মানুষ? মানুষ কি কেবল শরীর যন্ত্র? আমরা যন্ত্রের চেয়ে অধিক কিছু, এই কথাটা ল্যান্সকি বলেছেন। না না না, আমরা যন্ত্র কেবলমাত্র নই, আমরা যন্ত্রের চেয়ে আরো বেশি কিছু। আমরা সহজাতভাবে স্বনিরাময়ী, এই কথাটাও বলেছেন, যে আমরা যেটা হচ্ছে যে আমাদের শরীর নিজেকে নিজে নিরাময় করার যে ডক্টর লিভস ইন এভরি হিউম্যান বিং, প্রত্যেকটা হিউম্যান বডির মধ্যে স্বচিকিৎসক আছেন, স্বনিদানী আছেন, স্বনিদানিয়া বসবাস করে, সে নিজেকে নিজে নিরাময় করে, আমরা শুধু সহায়তা করি। একজন চিকিৎসক শুধু সহায়তা করেন, এটা বলে গেছেন অনেকে। এটা আমাদের গুরু, আমাদের হিপোক্রেটিসও বলে গেছেন, যে আমাদের শরীরের মধ্যে যে চিকিৎসক আছেন সেটা বলে গেছেন। লক্ষণ সমূহ আমাদের বন্ধু, এই কথাটা এত চমৎকার করে ল্যান্সকেছেন যে আমি অবাক হয়ে যাই, যে ওনার ভাষার প্রকাশ মনে হয় কি যে বাঙালির ভাষা এরকম। তো এই যে লক্ষণ সমূহ আমাদের বন্ধু, সিমটমস আর আওয়ার ফ্রেন্ডস, এই কথাটাই বলেছেন উনি। সিমটমস আর আওয়ার ফ্রেন্ডস, ইংরেজিতে এইভাবে বলেছেন, আমি বাংলায় এইভাবে করেছি। তো এছাড়া আর কি বলেছেন? বলেছেন আরোগ্য বনম অবদমন, এটা আপনারা জানেন, এটা নিয়ে কোনো কথাই বলার প্রয়োজন নাই। সাপ্রেশন যেটা, এটা আমরা নিয়ে কথা বলেছি অনেক। আরোগ্য বিধান, যে একটা ল, আরোগ্য যে একটা বিধান অনুসরণ করে করতে হয়, এটা যে একটা কিছু প্রিন্সিপালস থাকে, এটা আসলে হোমিওপ্যাথি আমাদের শেখায়। এটা এটা যখন স্যার হ্যানিম্যান লিখেছিলেন যে ওয়ান অ্যান্ড অনলি মিশন অফ এ ফিজিশিয়ান, উনি হোমিওপ্যাথ লেখেন নাই, উনি ডক্টর লেখেন নাই, ফিজিশিয়ান লিখেছেন। ওনার একটা উচ্চাসা ছিল যে সকল ফিজিশিয়ান এই জিনিসটাকে গ্রহণ করবে এবং তারা এটাকে বুঝতে পারবে। দুর্ভাগ্য আমাদের যে বোঝা যায়নি। তো আরোগ্য যে একটি বিধানের উপরে প্রতিষ্ঠিত, সেটা আমরা হোমিওপ্যাথি ছাড়া কোথাও তো আমরা বুঝি না। এটা আরেকটা হচ্ছে বিরূপ অনুরূপ অ্যালোপ্যাথি চিকিৎসা,
এটা নিয়ে কিছু কথা আছে, এটা নিয়ে আর কথা বলবো না, এটা অর্গাননেও কথা আছে। সংবেদনশীলতা, সেন্সিটিভিটি, এইটা নিয়ে বেশ কথা আছে, যেটা নিয়ে রাজন শঙ্করন স্যারেরও এই যে সেন্সিটিভিটি কথা আছে। আমরা উনি সেন্সেশন একটা মেথডে ডেভেলপ হয়েছে এর উপরে। আর সংবেদনশীলতা, স্পর্শকাতরতা, এই বিষয়গুলো এটা ব্যক্তিক। সংবেদনশীলতার প্রতিটি অনুপরমাণু ব্যক্তিক। আমরা এটাকে কারো সঙ্গে কারো মিল করতে পারবো না। একজন মানুষ কেমন করে সংবেদনশীল, কোন কথায় আপনার যে জীবন সঙ্গী আছে সে কোন কথায় যে কতটুকু কষ্ট পায় বা কতটুকু খুশি হয়, বা তার কোন কথায় কতটুকু আপনি খুশি হন না হন, এটা সম্পূর্ণরূপে ব্যক্তিক। এটাকে 10 ব্যক্তির মধ্যে কমন নেওয়া যাবে না, কোনো কমন ফ্যাক্টর অ্যালজেব্রার মতন করা যাবে না। দেয়ার ইজ নো কমন ফ্যাক্টর হিয়ার। সেন্সিটিভিটি বা সেন্সেশন, এখানে সংবেদনশীলতাটা অ্যাবসলিউটলি পার্সোনাল, এবং এখানেই মানুষের মানবিক সৌন্দর্য নিহিত। এই জায়গাটা আমাদের আমাদের বারবার আসতে হবে। ভারকেন্দ্র মহাজাগতিক যে আয়াতটা দিয়ে আমরা শুরু করেছিলাম, এখানে বলা হয়েছে যে ভারসাম্যের উপরে প্রতিষ্ঠা করেছেন মহান সৃষ্টিকর্তা, এবং এটা মহাজাগতিক। এই মহাজাগতিক কথাটা নিয়ে আমাদের আরো দুটো কথা আছে, সেটা আমরা বলবো। আর একটা হচ্ছে যে কোনো রোগ, কোনো কিছু, এটা ইতিহাস, সেই মানুষটার জীবনের ইতিহাস, এবং সেই মানুষটার যে পরিবেশ, পারিপার্শ্বিকতা, জন্মের আগে থেকে মায়ের পেটের মধ্যে থেকে যে জেনেটিক এপিজেনেটিক ইনফ্লুয়েন্সটা নিয়ে আসে, সেই ইতিহাস ও পরিবেশ, এটার সঙ্গে প্রথিত হচ্ছে হোমিওপ্যাথি। বৈজ্ঞানিক নাকি না বৈজ্ঞানিক, বৈজ্ঞানিক নাকি সদ্য বৈজ্ঞানিক, যা খুশি আপনারা বলুন, কোনো সমস্যা নাই। কিন্তু আমরা জানি যে ইতিহাসের উপরে যেটা বেস করে, ভিত্তি করে, যেটা পরিবেশের উপরে যেটা ভিত্তি করে, সেটা কি বৈজ্ঞানিক, নাকি যেটা মার্কেট সিস্টেমের উপরে, ক্যাপিটালিজমের উপরে ভিত্তি করে, সেটা বৈজ্ঞানিক? এটাই হচ্ছে আমাদের সামনে আসলে সবচেয়ে বড় প্রশ্ন মীমাংসিত হওয়ার জন্য, সভ্যতার কাছে প্রশ্ন। আমি শেষে কিছু প্রশ্ন রাখবো সভ্যতার কাছে, সভ্য মানুষের কাছে, বাজার ব্যবস্থার কাছে। দেখা যাক তারা কি উত্তর কোথাও কেউ দেন কিনা, জানি না। তা আমরা এই যে ল্যান্ডস্কেপ, এখান থেকে খুব বেশি আলোচনা করবো না, এখান থেকে আমরা কয়েকটা কথা মনে রেখে এগিয়ে যাব। একটা হচ্ছে হোমিও বিজ্ঞানের সমসাময়িক বয়ান আমাদের দরকার, এটা ল্যান্ডস্কেপ আমাদের বলেছেন। দুঃসাধ্য আরোগ্যের চিত্রাঞ্জন, ইম্পসিবল কিওর, এই যে অসাধ্য দুঃসাধ্য রোগ যে ভালো হয়, এইটা তিনি চিত্রায়ন করেছেন। এখানে আমরা এটার প্রকাশনা আরো বেশি বেশি দরকার, আমাদের আপনাদের হাতেও। এখানে যারা উপস্থিত আছেন তাদের মধ্যে অনেক চিকিৎসক আছেন যাদের হাতে এই দুঃসাধ্য আরোগ্য হয়, তো সেটার চিত্রায়ন এবং প্রকাশনা, এইটা আমাদের খুব বেশি জরুরি দরকার। মেকি চিকিৎসা ধারণার যথাযথ বয়ানি জবাব, এই যে সুডো সায়েন্স, এটার বিজ্ঞানসম্মত জবাব দিতে হবে। সান্ত্বনা চিকিৎসা বা প্লেসিবো চিকিৎসা, এই অপবাদের কলঙ্ক আমাদের মোচন করে যেতে হবে। সাম্প্রতিক সাফল্য, চিন্তা, গবেষণা, প্রকাশনার চর্চা ও ভাষান্তর, এগুলো আমাদের করতে হবে। আন্তর্জাতিক প্ল্যাটফর্ম সমূহের সংযোগ সাধন করতে হবে। আর সবচেয়ে বড় করে করতে হবে হচ্ছে হোমিওপ্যাথির বৈজ্ঞানিক ভিত্তি নিয়ে গবেষণা। কেমন করে গবেষণা করব, সেটা নিয়েই আজকে আমাদের মূল প্রতিপাদ্য বিষয়। সেখানে আমরা এখন প্রবেশ করব। আপনারা সবাই একটু আমার সঙ্গে কষ্ট করে থাকবেন। আজকে একটু অংশগ্রহণকারী কম আছে, তাতে আবার কোনো কষ্ট নাই। এই আলোচনায় অংশগ্রহণকারী যদি 20 জন হতো, আমি আরো বেশি খুশি হতাম। তার কারণ আমি বুঝতাম যে না, এই 20 জন অন্তত এই দর্শন আলোচনায় অথবা বিজ্ঞান অবিজ্ঞানের আলোচনায় আমার সাথে আছে। 10 জন হলেও আমি ক্লাস চালিয়ে যাব পরম আগ্রহে। সেই 10 জন, আমি তো বয়স আমার 66, আমি তো থাকবো না। আপনাদের হাতে এই প্রেজেন্টেশন গুলো থাকবে। আপনারা এগুলো নিয়ে যদি কাজ করেন, তাহলে পরে হোমিওপ্যাথি একদিন হয়তো বাংলার বুকে বা দেশের বুকেও একদিন মর্যাদার সাথে প্রতিষ্ঠিত হতে পারবে বলে আমি বিশ্বাস করি। মহাজাগতিক একটা বিজ্ঞান, মহাজাগতিক বলি, কসমিক ওয়ার্ল্ড বলি। ভিতলকার স্যার স্পষ্ট করে ধর্মের সঙ্গে এটাকে সম্পর্কিত করেন না। তিনি কসমিক ওয়ার্ল্ড, এই সুন্দর শব্দটার মধ্যে সবকিছুকে ধারণ করার চেষ্টা করেন। কিন্তু আমরা যেহেতু একটু কম বুঝতে পারি, অথবা এত বেশি আমাদের গভীরতা নেই বলে আমি মনে করেছি, সেই জন্য আমি যে কাজটি করেছি সেটা হচ্ছে মহাজাগতিক কি, এই বস্তুটা বোঝার জন্য আমি কোরআন, বাইবেল এবং ঋগ্বেদে শরণাপন্ন হয়েছি। যে মহাজাগতিক বলতে আসলে কোথায় কি বলা হয়েছে, আমরা কতটুকু জানতে পারবো, কতটুকু পারবো না, কতটুকু বুঝতে পারবো, কতটুকু পারবো না, সেটা আমরা একটু দেখি। তো এখানে যে সূরাটা পাঠ করা হলো, আজকে শুরু করা হলো সূরা আর-রহমান। এখানে আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ দিয়েছেন, হে জিন ও মানুষ জাতি, তোমরা যদি আকাশ ও পৃথিবীর সীমানা অতিক্রম করতে পারো তাহলে অতিক্রম করো, কিন্তু আল্লাহর প্রমাণপত্র ছাড়া তোমরা তা অতিক্রম করতে পারবে না। দিস ইজ অ্যান ওপেন চ্যালেঞ্জ, যে আমরা বৈজ্ঞানিক ভাবে পৃথিবীর সকল রহস্য ভেদ করতে পারবো না, আমরা সকল কিছু বৈজ্ঞানিক ব্যাখ্যার আওতায় আনতে পারবো না। এই সৃষ্টি জগৎ, এই মহাজাগতিক বিজ্ঞান, এটা মানুষের করায়ত্ত 100% কখনো হবে না।
এটাই হচ্ছে বিধান, এটাই হচ্ছে রীতি। আরো কথা আছে এখানে হচ্ছে যে আমাদের সূরা আল ইসরা এর 85 আয়াতে এটা বলা হয়েছে, and ask you O Muhammad about the soul, say the soul is of the affair of my Lord. আত্মা এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের বিষয়, এটা আমার প্রভুর বিষয়। and mankind have not been given the knowledge except a little. এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ, হোমিওপ্যাথির সঙ্গে রিলেটেড। এটা হচ্ছে মানুষকে এর জ্ঞানটা পুরোপুরি দেওয়া হবে না, এক্সেপ্ট এ লিটল, অল্প একটু কিছু দেওয়া হবে যাতে সে অনুভব করতে পারে, যাতে সে ফিল করতে পারে যে অলমাইটি একজন সৃষ্টিকর্তা আছেন, যাতে সে ফিল করতে পারে যে আমি শুধু রক্ত মাংসের দৃশ্যমান ফিজিওলজিক্যাল বডি না, আমি শুধু অ্যানাটমি ফিজিওলজি না, আই এম মোর দ্যান দ্যাট, আমি এর চাইতে একটু বেশি কিছু। এটাই হচ্ছে মূল কথা। বাইবেলে আসি আমরা, একটা সিএসটিস, এটা হচ্ছে 8-এর 16-17 অনুচ্ছেদে এই সম্পর্কে বলা হয়েছে। তো এখানে কি বলা হয়েছে আমরা একটু বেশি ইয়া না করে আমরা সরাসরি চলে যাই সেখানে। 16তে বলা হয়েছে, when I applied my mind to know wisdom and to observe the labor that is done on earth, people getting no sleep day night, দিবা রাত্র পরিশ্রম করে চলছে এই সব উইজডম, জ্ঞানের একেবারে চূড়ান্তটা অর্জন করার জন্য আপ্রাণ চেষ্টা হচ্ছে, ডে অ্যান্ড নাইট চেষ্টা করা হচ্ছে। দেন আই স অল দ্যাট গড হ্যাজ ডান, তখন আমরা বুঝতে পারি যে এটা আল্লাহ রাব্বুল আলামিন বা সৃষ্টিকর্তা সবকিছু করেছেন। নো ওয়ান ক্যান কম্প্রিহেন্ড হোয়াট গোজ অন আন্ডার দ্য সান, সূর্যের নিচে কি কি ঘটছে, নো ওয়ান ক্যান কম্প্রিহেন্ড, এটা কেউ শতভাগ বুঝতে পারবে না। ডিসপাইট অল দেয়ার এফর্টস, তাদের সমস্ত প্রয়াস সত্ত্বেও, টু সার্চ ইট আউট, এটা বোঝার জন্য, নো ওয়ান ক্যান ডিসকভার ইটস মিনিং, এটার শতভাগ অর্থ এটা উদ্ধার করা সম্ভব হবে না। ইভেন ইফ দ্য ওয়াইজ ক্লেইম দে নো, জ্ঞানীরা যদি দাবি করেও, দে ক্যানট রিয়েলি কম্প্রিহেন্ড ইট, তারা প্রকৃতপক্ষে তারা এটা করতে পারবে না। দিস ইজ ফ্রম বাইবেল। তো বিভিন্ন ধর্মের মানুষ থাকতে পারেন এখানে, সেই জন্য আমি আসলে বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে নিয়ে আসার চেষ্টা করেছি, যাতে ধর্মগ্রন্থগুলো একই কথা বলে, একই সুরে কথা বলে। আমরা ঋগ্বেদে যদি আসি, ঋগ্বেদের এটা আমাদের দিদি ভালো বলতে পারবেন, এটা নাসাদিয়া সুক্তা, এটা সুক্ত বা আমরা যেভাবে বলি এটা 10th মান্ডালা, 10ম ঋগ্বেদের 10ম খণ্ডে এটা আছে 129 শ্লোকে। তো তার আবার ভার্স হচ্ছে 5। তো এখানে যে কথাটা আছে, এখানে সংস্কৃতি আছে, ইংরেজিতে আছে, আমরা বাংলা করি, সরাসরি বাংলাতে চলে যায়। কি ব্যাখ্যা এটা? এই শ্লোকটি মহাবিশ্বের উৎপত্তির জটিল ও রহস্যময় প্রকৃতিকে প্রতিফলিত করে, যা সৃষ্টির এক জটিল এবং সম্ভবত অবদ্ধ প্রক্রিয়া বর্ণনা করে। কেমন করে বর্ণনা করে? এটি ইঙ্গিত দেয় যে মহাবিশ্বের গঠনে মৌলিক শক্তি ও উপাদানগুলো এক গতিশীল পারস্পরিক ক্রিয়ায় জড়িত। ডাইনামিক ফোর্সের কথা মনে পড়ে? ভাইটাল ফোর্সের কথা মনে পড়ে আপনাদের? তো এই মৌলিক শক্তি উপাদানগুলো গতিশীল পারস্পরিক ক্রিয়া জড়িত ছিল, যেখানে বিভিন্ন জগৎ বা মাত্রার মধ্যে পার্থক্য বিদ্যমান আছে। এটি জীবন ও মহাজগতের উদ্ভবের ক্ষেত্রে এক উচ্চতর সংগঠক নীতি, যেটা আমাদের জ্ঞান বুদ্ধির কিছুটা বাইরে থাকতে পারে, বা এন্ট্রপির ভূমিকার উপরে জোর দেয়। এটা প্রায় এমন যেন কোনোভাবে একই সময়ে একটি উচ্চতর এন্ট্রপিক অবস্থা এবং একটি নিম্নতর এন্ট্রপিক অবস্থা উপস্থিত ছিল। আমরা যেটা বুঝতে পারি, এরকম একটা নিম্নতর অবস্থা আর একটা উচ্চতর অবস্থা একই সময় বিরাজমান ছিল, এবং এর মধ্যে যে যোগ সূত্রটি দুটি ভিন্ন ধরনের অবস্থার মধ্যে এক ধরনের সেতুর মতো, একটা সেতু বন্ধনে আমরা এই দুই জগতের সঙ্গে আমরা আবদ্ধ। এইটাই মহাজাগতিক বন্ধন, কসমিক ওয়ার্ল্ড অ্যান্ড ভিজিবল ওয়ার্ল্ড, দৃশ্যমান পৃথিবী এবং অদৃশ্য পৃথিবীর মধ্যে এই যোগসূত্র, যেটা ঋগ্বেদেও চমৎকার ভাবে, আমি বলবো সবচাইতে সুন্দর ভাবে এটা বর্ণনা করা হয়েছে। সরাসরি চলে আসি, একদম জাম্প ইনটু হোমিওপ্যাথিতে চলে আসি। শরীর বলি, এই যে প্রথম অধ্যায়, এখানে যে বলা হয়েছে যে একটি নিম্নতর পদ্ধতি, এই যে নিম্নতর জায়গাটা হচ্ছে বডি, আমাদের মাইন্ড হচ্ছে মধ্যম পর্যায়ে, যেখানে হচ্ছে মেন্টাল সিমটম, যেখানে মাইন্ডের ব্যাপারটা থাকে, এবং তারপরে ভাইটাল প্রিন্সিপাল, এটা আমি আরো একদিন দেখিয়েছি, এটা হচ্ছে লাইফ টু ডেথ, এটার মধ্যে বয়স বাড়ে, অসুখ হয়, ভালো হয়,
এবং আমরা এই ব্যবস্থাপনার ভিতর থেকেই আমরা আমরা জীবনটাকে অতিবাহিত করি। এবং এখানে আমাদের সেই জন্য এই যে হোমিওপ্যাথি যে একটা একটা সবচাইতে বড় বিজ্ঞানের বিজ্ঞান, সেটা এখান থেকে প্রতিষ্ঠিত হয়। আমরা ফিজিক্যাল জিনিসটাকে আমরা অস্বীকার করি না, আমরা মনের জিনিসটাকেও আমরা বিবেচনায় নেই। তারপরে আমরা ভাইটাল প্রিন্সিপাল, যেটা হচ্ছে যে যেটা যেটা আমরা বুঝতে পারবো না সেইখানকার বিষয়গুলোকে আমরা অ্যাড্রেস বা রিড্রেস করার চেষ্টা করি। সেখানে আমরা পোটেন্টাইজেশনের মাধ্যমে সিগন্যাল দেওয়ার চেষ্টা করি। এই যে এই এই আমার এই স্লাইডটা আপনারা আগে যদি একবার হয়তো দেখেছেন, আমি এটা ব্যবহার করি যে দৃশ্যমান বিশ্ব আর ভাইটাল প্রিন্সিপালের মধ্যে যোগসূত্র হচ্ছে হোমিওপ্যাথি পোটেন্টাইজেশনের মাধ্যমে। আপনার এখানে উপাদান খোঁজার দরকার নাই, আপনি এখানে উপাদান পাবেন না, কিন্তু অনুপস্থিত পাবেন না। কোন একটা রিমিডিকে আপনি বলবেন যে সবকিছু মুছে গেছে এই পানির ভিতর থেকে বা আরএস এর ভিতর থেকে, এটা আপনি বলতে পারবেন না। সেটা নিয়ে আরেকটা গবেষণা হয়েছে, একটা পিএইচডি হয়েছে, সেটা নিয়ে দরকার হলে আমরা ব্রাউনি একটা এলকেন ব্রাউনির একটা পিএইচডি থিসিস হয়েছে 2022 সালে, চমৎকার একটা থিসিস হয়েছে, যেটা নিয়ে আমরা যদি আপনারা আগ্রহী হন, আপনারা যদি 10 জনও থাকেন, তাহলে আমি সেটা নিয়ে কথা বলতে চাই। সেটা হচ্ছে যে সেটা প্রমাণ করে যে পোটেন্টাইজড মেডিসিনের যে ভাইব্রেশন থাকে সেটা যে আলাদা হয়, সেটার কেমিক্যাল কোয়ালিটি বা স্ট্যান্ডার্ড যে আলাদা হয়, সেই বিষয়টা তিনি প্রমাণ করেছেন। তো সেক্ষেত্রে এখানে অ্যানাটমি, ফিজিক্স, ফিজিওলজি, কেমিস্ট্রি সবকিছুর মধ্য থেকে, সব জ্ঞানের ভিতর থেকে আমরা আমাদের হোমিওপ্যাথির পোটেন্টাইজেশনের মাধ্যমে আমরা ভাইটাল প্রিন্সিপালকে অ্যাড্রেস করার চেষ্টা করি, যেটা একটা মহাজাগতিক একটা বিজ্ঞান ভিত্তি বলে আমরা জানি, এবং এভাবেই আমাদের রোগীরা ভালো হয়ে যায়। এই জায়গাটা আমাদের ভালো করে আসলে রপ্ত করতে হবে। আমরা এটা নিয়ে আরো কথা বলবো, আপনারা যদি চান তাহলে এ নিয়ে আরো বিস্তারিত ব্যাখ্যা আমরা করতে পারি। তাহলে আমরা আজকে যে এতগুলো যে কথাবার্তা বললাম, এর ভিতর থেকে আসলে আমরা যে চিন্তাবর্গ বা যে চিন্তাগুলো আমরা অর্জন করতে পারি, সেটা এরকম যদি আমরা বলি, এরকম করে বলি যে হোমিওপ্যাথি একটি মহাজাগতিক বিজ্ঞান। আমরা বললাম কেমনে মহাজাগতিক, তাও কিছুটা বললাম। একটা বিজ্ঞান ভিত্তিক আরোগ্য শৈলী কিছুটা আমরা ছুঁয়ে গেলাম। একটি স্বাতন্ত্র্য শোভিত আরোগ্য বিধান বললাম। একটা প্রাণ ধারায় আস্থাশীল বললাম। শক্তিকরণ শূন্যতায় ধাবিত হয় না, বরং প্রাণ ধারাকে স্পর্শ করার একটি মাধ্যম হয়ে ওঠে। পোটেন্টাইজেশন ইজ নট জিরোইং, ইট ইজ নট এ জিরো সাম গেম। পোটেন্টাইজেশন ইজ আ ভাইটালাইজেশন। এটা হচ্ছে যে একটা শক্তি ধারণের একটা ব্যবস্থা করা, যেটা ভাইটাল প্রিন্সিপালকে যে ছুঁয়ে দেয়, এটা স্পর্শ করে, এবং সেভাবেই প্যাথোলজিক্যাল এবং ফিজিওলজিক্যাল কারণগুলো, আমাদের যে দোষগুলো, সেগুলো আমরা দূরীভূত করার চেষ্টা করি। হোমিওপ্যাথি গবেষণার জন্য একটি স্বতন্ত্র গবেষণা পদ্ধতি দরকার, যেটা আমার আজকের এই আলোচনার মূল প্রতিপাদ্য বিষয়। এই যে বৈজ্ঞানিক আর অবৈজ্ঞানিকের মীমাংসা করার জন্য একটা গবেষণা পদ্ধতি দরকার। ওদের পদ্ধতিতে গবেষণা করে আমরা ফেল করছি। আমরা প্রত্যাখ্যান করব যত ডাবল ব্লাইন্ড রিসার্চ আছে, যে এগুলাতে আমাদের এই মেথডে রিসার্চ করে তো হোমিওপ্যাথিকে বোঝা যাবে না। হোমিওপ্যাথিকে বুঝতে হলে হোমিওপ্যাথির মতন করে গবেষণা পদ্ধতি আমাদের ডিজাইন করতে হবে। সেখানে আমাদের নামতে হবে, একদম প্রস্তুতি নিয়ে নামতে হবে। প্রত্যেক হোমিওপ্যাথিক চিকিৎসকের কেস সমূহের রেকর্ড সংরক্ষণ করা দরকার। এটা আপনাদের কাছে আমি বিনীতভাবে অনুরোধ করি। আমি এক সময় থাকবো না, আপনারা এই কাজটা সবাই প্রত্যেকে শুরু করুন, এবং প্রত্যেকের সফল কেসগুলো এমন ভাবে লিখে রাখেন যাতে পরবর্তী প্রজন্ম বা আপনার যারা জুনিয়র থাকে, তারা যেন এটাকে রেফারেন্স হিসাবে এবং এটাকে অভিজ্ঞতা হিসেবে কাজে লাগাতে পারে। আপনারা দেখেন 60 বছরের অভিজ্ঞতায় আমাদের এই যে স্যার, আমরা সবাই তাকে খুব সম্মান করি, এই যে ভারতের, ওনার নাম কি জানেন, হাসান মির্জা স্যার। তো উনি বই লিখেছেন কয়েক পৃষ্ঠার, দেখেন মাত্র 150 পৃষ্ঠারও বই হয়নি, অথচ ওনার বুকের মধ্যে হাজার হাজার পৃষ্ঠা বিদ্যমান। আমরা কিন্তু সেটা পেলাম না, আমরা কিন্তু পেতে পারতাম। হোমিওপ্যাথি গবেষণার জন্য যে গবেষণা পদ্ধতিটি দরকার, সেটা কেমন হবে সেটা একটু বলতে হবে, নাহলে বলবো যে আপনি যে এত কথা বললেন, আলাদা পদ্ধতি দরকার। কি পদ্ধতি দরকার? সেটা হলো যে হোমিও শাস্ত্র এবং হোমিও দর্শন অন্যান্য চিকিৎসা পদ্ধতি থেকে ভিন্ন বিধায় হোমিওপ্যাথির কার্যকারিতা যাচাইয়ের জন্য আলাদা গবেষণা পদ্ধতি প্রণয়ন করা জরুরি। কেমন পদ্ধতি? এ পদ্ধতিতে গতানুগতিক কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিসের পরিবর্তে কোয়ালিটেটিভ অ্যানালাইসিস হওয়া বাঞ্ছনীয়। লাইফ লং কেস স্টাডি, একটা রোগীর আপনার কাছ থেকে আসা থেকে শুরু করে বা জীবনের শুরু থেকে সম্পূর্ণ শেষ পর্যন্ত এই লাইফ লং কেস স্টাডি। দিস ইজ এ প্রপোজাল ফ্রম মাই সাইড। আমি আজকে আপনাদের কাছে প্রস্তাব করছি যে হোমিও গবেষণার একটা পদ্ধতি হওয়া উচিত, যেটা কেস স্টাডি আমরা করি, একটা বিশেষ ফেনোমেনোলজিতে কেস স্টাডি করি।
অনেকে হয়তো আমার কথাগুলো ঠিক ভাবে ধরতে কষ্ট হতে পারে, যারা রিসার্চে যারা একদম অভিজ্ঞতা নাই। পরবর্তীতে আমি আরো ইন জেনারিক ক্লাস নিয়ে এগুলোকে ক্লিয়ার করতে পারবো যে লাইফ লং কেস স্টাডি হচ্ছে একটা মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বা জন্মের আগের ইতিহাস থেকে তার মৃত্যু পর্যন্ত একটা মেডিকেল রেকর্ড সংরক্ষণ করা, যেটা হচ্ছে লাইফ লং কেস স্টাডি হতে পারে। আপনারা প্রত্যেকে কিন্তু একটা খাতা বানাইতে পারেন একটা বিশেষ রোগীর জন্য, যেটা দুরারোগ্য রোগী থেকে ভালো হয়েছে, তারপরে সে জীবনযাপন করছে, তার সন্তান ছিল না, 2টো সন্তান হয়েছে, পরবর্তী তার জীবন তার কেমন চলছে, একেবারে মৃত্যু পর্যন্ত রেকর্ড কিপিং করলেন, এটা একটা বই করে ছাপিয়ে দিলেন, এটা হলো গিয়ে একটা কেস স্টাডি, এটা হলো গিয়ে হোমিও রিসার্চ। হোমিও রিসার্চ এভাবে করতে হবে। ওই যে 10 জন মানুষকে নাক্স ভূমিকা খাওয়াই পেট খারাপের রোগী আর 10 জনকে প্লেসিবো খাওয়াইয়া তারপরে ডাবল ব্লাইন্ড করে বলবে যে না ওই এতে কোনো লাভ হয় নাই। আরে এই 10 জন তো নাক্স ভূমিকার রুগীই না, তাদেরকে নাক্স ভূমিকা খাওয়াই আপনি কি করতেছেন? এটা কি রিসার্চ করতেছেন? আর এই রিসার্চ দিয়া আপনি বলতেছেন যে ওই যে উইকিপিডিয়া যে উঠছে যে এটা সুডো সায়েন্স, এইভাবে তারা পিয়ার রিভিউ জার্নাল ছাপাই তারপরে এমন একটা জায়গাতে নিয়ে গেছে যে উইকিপিডিয়া বলতে বাধ্য হচ্ছে যে এটা একটা সুডো সায়েন্স। এটার জন্য আমাদের দায় আছে। আমাদের এই লাইফ লং কেস স্টাডি ইজ ওয়ান অফ দ্য প্রপোজড মেথড। আরেকটা হচ্ছে এই পদ্ধতিতে একজন রোগীর ফিজিওলজিক্যাল রিকভারি এর সাথে সাথে, আমি আবার রিপিট করি, ফিজিওলজিক্যাল একটা রিকভারি তো হয়, রোগী ভালো হয়, রোগী মনে করে আমি সুস্থ হয়ে গেছি। মেন্টাল রেস্টোরেশন, যেটা রেস্টোরেশন টু হেলথ, যেটা স্যার হ্যানিম্যান প্রথম অ্যাফ্রোজিয়ামে বলেছেন যে রেস্টোর করতে হবে। রেস্টোরেশন হচ্ছে তাকে পূর্বাবস্থায় ফিরিয়ে এনে তার মুখে হাসি, তার গ্লোয়িং ফেস, তার একটা তুতিময় একটা মুখচ্ছবি, এইটা জারি করতে হবে। যদি আমরা জারি করতে পারি তাহলে তার আরোগ্য হয়েছে বলে আমি ভাবতে পারি। তো সেই জায়গাটাতে আমাদের এই পদ্ধতিতে বিবেচনা নিতে হবে যে আপনি রোগীকে গলব্লাডার স্টোন হয়েছে, সার্জারি করে গলব্লাডারটা ফেলে দিয়ে দিলে রোগী হাইটে বাড়ি চলে গেল, তার মনে কোনো শান্তি রইল না। একজন মহিলার আপনি ইউটেরাসটা ফেলে দিলেন, সে বাড়িতে গিয়ে মনে করলো সে একজন অসম্পূর্ণ নারী, সে মানসিকভাবে ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়লো, এটা তো আরোগ্য হলো না। এটা রেস্টোরেশন, মেন্টাল রেস্টোরেশন হলো না, বরং মেন্টাল ডিটারিওরেশন হলো, মানবিকভাবে সে ধ্বংস হয়ে যাচ্ছে। তো এই জায়গাগুলোতে রিসার্চে যদি আমাদের হোমিওপ্যাথি রিসার্চে যদি এগুলো না আসে, তাহলে পরে আমরা কেমন করে এটা বৈজ্ঞানিক যে চিকিৎসা ব্যবস্থা, এটা সুডো সায়েন্স না, এটা কেমন করে আমরা প্রতিষ্ঠিত করব? আপনারা একটু আমাকে বোঝান যে শুধুমাত্র ফিজিওলজিক্যাল বা প্যাথোলজিক্যাল রিকভারিকে যদি আমরা সুস্থতা বলি, তাহলে তো স্যার হ্যানিম্যানের কথাই মিথ্যা হয়ে যাবে। আমরা হোমিওপ্যাথি হিসাবে আমরা মিথ্যা হয়ে যাব সবাই। তা আমরা যে পেশেন্টের মুখে হাসিটাকে ফিরিয়ে আনি, আপনারা প্রত্যেকে এখানে যারা উপস্থিত আছেন, যারা ক্লিনিক্যাল অভিজ্ঞতা আছে, আপনাদের প্রত্যেকের অন্তত একটা বা দুইটা অভিজ্ঞতা আছে যেখানে আপনারা একটা দাম্পত্য জীবন ফিরিয়ে দিয়েছেন, একজন রোগীকে তার দাম্পত্য জীবন ফিরিয়ে দিয়েছেন, হাসি মুখে তারা সংসার করতেছে, সন্তান হয়েছে। তো এটা হয়েছে না? তো সেই জায়গাগুলোকে আমাদের ধরে আনতে হবে, উঠিয়ে আনতে হবে। সেটাই হবে হোমিও গবেষণা। এই পদ্ধতি দাওয়াই দাসত্ব মুক্তির তথ্য অন্তর্ভুক্ত করবে। একটা মানুষ আপনার কাছে আসার আগ পর্যন্ত কত টাকার ওষুধ খেয়েছে সেটার হিসাব দয়া করে নেবেন, এবং আপনার কাছে আসার পরে তার মৃত্যু পর্যন্ত কত টাকার ওষুধ খাইলো বা বছরে কত টাকা খরচ করলো, এই দাওয়াই দাসত্ব মুক্তির ক্ষতে এইটার হালখাতা, এইটার হিসাব, এইটার ডসিয়ার, এইটা আমাদের করতে হবে, যাতে করে এইটাই হবে হোমিওপ্যাথি গবেষণা, যাতে করে বোঝা যায় যে আসলে মানব মুক্তির পথ হচ্ছে হোমিওপ্যাথি, এটা বৈজ্ঞানিক ভিত্তির উপরে প্রতিষ্ঠিত। এছাড়া তো আমরা অন্য কোনো পদ্ধতিতে গবেষণা করে আমরা তো দিন দিন আমরা সুডো সায়েন্স হিসেবে প্রমাণিত হয়ে যাব। কাজে আমাদের গবেষণা পদ্ধতিতে এই বিষয়গুলো যদি আমরা অন্তর্ভুক্ত করতে না পারি, তাহলে পরে আমাদের আসলে হোমিওপ্যাথির গবেষণা, ওদের গবেষণা দিয়ে আমরা চলতে থাকবো। আমরা মনে করবো যে আমাদের তো গবেষণা নাই, আমাদের তো পিএইচডি করার লোক নাই, তাহলে আমরা কেমনে করব? এখানে বাংলাদেশেও দেখি অনেক গবেষণা 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 কথা হচ্ছে। একটা গ্রুপেও আমি এখন পর্যন্ত আমার সৌভাগ্য হয় নাই যে দেখার যে গবেষণা পদ্ধতিটা আমরা কেমন পদ্ধতিতে গবেষণা করলে হোমিওপ্যাথির গবেষণাটা হবে, আমরা কেমন করে পাস করতে পারবো, সেই জায়গাটাতে আমি কাউকে একটু কথা বলতে দেখি না। আমি খুঁজি একদম চাতক পাখির মতো, তীর্থের কাকের মতন আমি খুঁজি, কিন্তু আমি কোথাও এটা খুঁজে পাই না। এ পদ্ধতি চিকিৎসা ব্যবস্থার সাথে বৈশ্বিক পরিবেশ, আমি আবার বলি ইকোলজিক্যাল যে ব্যালেন্স, যে আয়াত দিয়ে আজকে শুরু হয়েছে, সৃষ্টিকর্তা এই পৃথিবীকে একটি ভারসাম্যের উপরে সৃষ্টি করেছেন, এবং সেই ভারসাম্য রক্ষার জন্য আজকে যে এসডিজি, যে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস, সেই গোলসের সঙ্গে হোমিওপ্যাথিকে রিলেট করে আমাদেরকে কথা বলতে হবে যে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলসের সঙ্গে একমাত্র বিজ্ঞান ভিত্তিক চিকিৎসা ব্যবস্থা হচ্ছে হোমিওপ্যাথি, যেটা আপনারা অনুসরণ করলে আপনারা বৈশ্বিক পরিবেশ নষ্ট হবে না,
এই ফার্মাসিউটিক্যাল কোম্পানির যেই পরিবেশ দূষণ এবং ঔষধ খেয়ে যেই শরীর দূষণ, মনোদূষণ, এই যে অবস্থা তৈরি হচ্ছে, সেটা হবে না যদি হোমিওপ্যাথি চিকিৎসা হয়। এই বিজ্ঞান ভিত্তিকে আমরা সামনে নিয়ে আসতে পারবো যদি আমরা গবেষণা পদ্ধতির মধ্যে আমরা পরিবেশটাকে এবং লাইফস্টাইলকে আমরা নিয়ে আসতে পারি, পেশেন্টের ইতিহাসকে আমরা নিয়ে আসতে পারি। এই জায়গাগুলো শক্তিশালী জায়গা, আমাদের সেইগুলোকেই চর্চা করতে হবে। জিততে হলে শক্তিকে লালন করতে হবে। আমাদের মধ্যে যেখানে শক্তি আছে, যতটুকু শক্তি আছে, সেটাকে লালন না করতে পারলে আমরা কোনোদিন জিততে পারবো না। কাজে আমি এগুলো গবেষণা পদ্ধতি বলতেছি, বড় বড় কথা, গাল ভরা কথা। কোথায় গবেষণা পদ্ধতি, কি গবেষণা পদ্ধতি, আমি কিছুটা আউটলাইন করার চেষ্টা করেছি। আপনারা প্রত্যেকে চিন্তা করুন যে আমার হোমিওপ্যাথির গবেষণা পদ্ধতিটা কেমন হওয়া উচিত। আমার জীবনের যারা রুগী আছে, আমি যে ভালো করেছি সেটা আমি কেমন করে রেখে যাব আমার পরবর্তী হোমিওপ্যাথি চিকিৎসকের জন্য। এটা কোথায় লিখে যাবে? এটা যেন তেন করে উপন্যাসের মতন করে লিখে রাখলে তো এটা হচ্ছে না। এটা লিখতে হবে সায়েন্টিফিক ভাবে, এটা লিখতে হবে বিজ্ঞানসম্মত ভাবে, একটা গবেষণা পদ্ধতি অনুসরণ করে। তো সেই গবেষণা পদ্ধতিটাকে আমরা যদি হোমিও রিসার্চ মেথোডোলজিটাকে ডেভেলপ করতে পারি, তাহলেই এটা পিয়ার রিভিউড জার্নাল হিসেবে তখন এটা ছাপা হবে এবং আমরা এটা টিকতে পারবো। এটার সঙ্গে আরো একটা জিনিস হবে, আমি বাদ পড়েছি আমার এই পরিবেশের মধ্যে, আমি সেটা হচ্ছে এপিডেমিওলজি। এটা হচ্ছে শিশু যেটা হচ্ছে এপিডেমিওলজি, এটা হচ্ছে এই যে আমাদের মহামারী চিকিৎসা বা এই ধরনের ক্ষেত্রে হোমিওপ্যাথির বিষয় আসে। তারপর আরেকটা আছে যে শিশু এবং বার্ধক্যজনিত, এগুলো আছে, এগুলো আরো কথা আছে, সেগুলো হয়তো পরবর্তীতে আসবে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে প্রত্যেকটা গবেষণা একটা অ্যাসাম্পশন থাকে, পূর্বানুমতি না, কিন্তু পূর্বানুমিতি মানে অ্যাসাম্পশন, একটা কিছু জিনিসকে ধরে নেওয়া হয়। তো আমরা হোমিওপ্যাথির যখন গবেষণায় নামবো তখন কয়েকটা জিনিস আমাদের ধরে নিতে হবে। এটা হলো অ্যাসাম্পশন, পূর্বানুমিতি। এটা স্যার হেনিম্যানের অনুসরণে এগুলো করতে হবে। 1 নাম্বার হচ্ছে সঠিক রোগীলিপি সম্পাদিত। আমি ধরে নেব যে রোগীটাকে নিয়ে আমি গবেষণা করতেছি, এটা রোগীলিপিটাকে, কেস টেকিংটা সঠিকভাবে করা হয়েছে, এটা সাধিত। সমরূপ রিমেডি মানে সিমিলিয়া, যেটা এইটা রিমেডিটা তার যথাযথ শক্তি ও মাত্রায় নির্বাচিত, এটাও আমাদের ধরে নিতে হবে। তারপরে গবেষণা করতে হবে। সূক্ষ্ম মাত্রায় ন্যূনতম ঔষধ সঠিকভাবে সেবনকৃত, এটাও ধরে নিতে হবে যদি আরোগ্যের সন্ধান করতে চায়। রোগীর স্বাস্থ্যকর পরিবেশে অবস্থান, সে তাকে ঔষধ দিয়ে আসলেন, সে একটা অস্বাস্থ্যকর পরিবেশে পড়ে আছে, সে তো কখনো ভালো হবে না। ওই যে তার প্রতিবন্ধকতায়, যে রোগ আরোগ্যের প্রতিবন্ধকতা পড়ি আমরা, সেই প্রতিবন্ধকতায় পড়ে থাকবে। অনুকূল পথ্য যদি সে না পায় তাহলেও সে ভালো হবে না। সে বিষয়টাও আমাদের স্যার হেনিম্যান যেভাবে বলেছেন সেভাবে আমাদের বলে আসতে হবে। গবেষণাকালীন চিকিৎসক উপস্থিত আছেন, যেই গবেষণা আপনারা করেন ভাই, আমাদের কোনো আপত্তি নাই। আমাদের একজন হোমিওপ্যাথকে রাখেন ওখানে, অসুবিধা কি? গবেষণা করবেন হোমিওপ্যাথির উপরে, একজন হোমিওপ্যাথকে রাখবেন না আপনারা ডবল ব্লাইন্ড টেস্ট করে বলে দেবেন যে এটার কোনো প্লেসিবো, এটার কোনো ভূমিকা নাই, এটার কোনো কাজ হয় না। এটা তো হবে না। ওই হোমিওপ্যাথ ওখানে থাকলে উনি বলবেন যে স্যার এই যে নাক্স ভূমিকা দিচ্ছেন, ও তো নাক্স ভূমিকা না, ওরে লাইকোপোডিয়াম দিতে হবে। থামেন আপনারা। এই 20 জন লোকে আপনারা 20টা মেডিসিন হবে, অথবা 19টা মেডিসিন হবে, অথবা 18টা মেডিসিন হবে। তো সেইটা দিয়ে তারপরে আপনারা টেস্ট করেন, প্লেসিবোর সঙ্গে কম্পেয়ার করেন, ডবল ব্লাইন্ড করেন, তারপরে বলেন যে এটার কোনো কাজ হয় না। তো তার একটা উপস্থিতির দরকার আছে। রোগীকে যথাযথ অবহিতকরণপূর্বক সম্মতি গ্রহণ করা হয়েছে কিনা, যাদের নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছেন তাদের যথাযথ সম্মতি নিয়েছেন কিনা, যে তাদেরকে নিয়ে গিনিপিগ বানাচ্ছেন, তাদেরকে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছেন, সেটাও একটা বড় বিষয়। আর চিকিৎসকের পরামর্শ অনুযায়ী জীবন যাপন প্রণালী নিয়ন্ত্রণে আছে। সারাদিন মদ খাবে আর আয়সা ওষুধ খেয়ে ভালো হয়ে যাবে, এটা তো হবে না। তো সেই জন্য তার জীবন প্রণালী, তার যে লাইফস্টাইল, এখানে চিকিৎসকের যে পরামর্শ সে অনুসারে সে লাইফস্টাইলটাকে চেঞ্জ করছে কিনা, সেটাও আমাদেরকে ভালো করে একটুখানি দেখতে হবে। যদি আপনারা এগুলো করতে না চান, নাই চাইতে পারেন, আপনাদের ফ্রিডম আছে, গণতান্ত্রিক বিশ্ব। আমাদের উন্মুক্ত প্রশ্ন রইল আপনাদের কাছে, আপনি কি মহাবিশ্বের দৃশ্যমান ও অদৃশ্য যাবতীয় বিষয় সম্পর্কে সমস্ত জ্ঞান রাখেন? আপনার কি সমস্ত জ্ঞান আছে যে আপনি হোমিওপ্যাথিকে নাকচ করে দিচ্ছেন, সুডো সায়েন্স বলতেছেন? আপনি সবকিছু কি জেনে ফেলেছেন যে দৃশ্যমান এবং অদৃশ্য যাবতীয় কিছু আপনি জ্ঞান অর্জন করেছেন, যেটা তিনখানা ধর্মগ্রন্থ থেকে আমি বললাম যে চ্যালেঞ্জ করা হয়েছে যে আপনারা এটা পারবেন না? আপনি কি জেনে ফেলেছেন? আপনি কি এই সব ধর্মগ্রন্থকে আপনি কি অতিক্রম করে গেছেন? যেতেই পারেন, যেতে গেলে বলেন আপনি যে হ্যাঁ আমি অতিক্রম করে গেছি, আমি সব জানতাম, আমি সমস্ত কিছু জানি। আপনি কি মহাবিশ্বের চলমান সকল ঘটনার সঠিক তথ্য অবহিত আছেন, নাকি বাণিজ্যিক বয়ানে বিশ্বাসী? অর্থাৎ আপনি কি বাণিজ্যিক বয়ানটা মুখস্থ করেছেন, স্ট্যাটিস্টিক্স, নাকি আপনি মহাবিশ্বের এই যে দৃশ্যমান এবং অদৃশ্য মহাবিশ্বের যাবতীয় চলমান সকল ঘটনার সঠিক তথ্য আপনি জেনে ফেলেছেন? কোনটা বলেন?
আপনি কি মানুষের শরীরবৃত্তীয় দৃশ্যমান অঙ্গ প্রত্যঙ্গ এবং জ্ঞাত শরীরতন্ত্রের বাইরে মানব জীবনের আর কোনো ব্যক্তি বা অস্তিত্বের উপস্থিতি সম্পূর্ণ প্রত্যাখ্যান করেন? আপনি কি আমার হাসি কান্না, আমার মন মানসিকতা, আমার ভালোবাসা, আমার ভালোবাসার অনুপস্থিতির যে অসুখ হয়, এই যে ভালোবাসার মানুষ দূরে চলে গেলে, যে মারা গেলে যে একটা মানুষ অসুস্থ হয়ে পড়ে, আপনি কি এ সমস্ত কিছু মানতে রাজি না? আপনি কি শুধু দৃশ্যমান অঙ্গ প্রত্যঙ্গ এবং জ্ঞাত শরীরতন্ত্র যে ফিজিওলজি আছে শুধুমাত্র সেইটার উপরেই আপনি চিকিৎসা হবেন? আপনি কি সেভাবেই আপনি শুধু শুধু ভালো করে ফেলবেন একজন রোগীকে? আপনি কি আর কিছু মানতে চান না? না মানতে চান, বলেন। আপনি মানেন না, বলে দেন। আমরাও বলি আপনারা বিজ্ঞান ভিত্তিক কিনা, আমরা বিজ্ঞান ভিত্তিক, আপনারা সুডো সায়েন্স নাকি আমরা সুডো সায়েন্স, আমরা তখন বলবো। আপনি উত্তর দেন। সৃষ্টিকর্তার অস্তিত্ব, সৃষ্টি সমূহের ভারসাম্য রক্ষার সৃষ্টিকর্তার ভূমিকা এবং রোগ মুক্তির ক্ষেত্রে সৃষ্টিকর্তার অনুগ্রহে আপনি কি আস্থাশীল নন? স্রষ্টা একজন আছেন এবং ভারসাম্য রক্ষায় সৃষ্টিকর্তার একটা ভূমিকা আছে, যে আয়াত দিয়ে আজকে শুরু হয়েছে। আমি কিন্তু জিলুল মজিদ স্যারকে বলি নাই যে আপনি এই আয়াত দিয়ে শুরু করবেন। আল্লাহর অসীম রহমত এবং অলৌকিক ভাবে তিনি এই আয়াত দিয়ে শুরু করেছেন, ভারসাম্যের আয়াত দিয়ে শুরু করেছেন। তো এই ভারসাম্যকে কি আপনি চিকিৎসক হিসেবে, আপনি অ্যালোপ্যাথ হন, আয়ুর্বেদ হন, আপনি আকুপাংচার হন, আপনি যা কিছুই হন, আপনি ন্যাচারোপ্যাথি হন, আপনি যে প্যাথি হন না কেন, আপনি কি সৃষ্টিকর্তার যে ভারসাম্য রক্ষার ভূমিকা এটা থেকে অস্বীকার করবেন? আপনি কি রোগ মুক্তির ক্ষেত্রে তার যে অবদান বা অনুগ্রহ সেটাকে কি আপনি অস্বীকার করবেন? করলে করেন, আপনি বলে যান যে হ্যাঁ আমি অস্বীকার করছি, সৃষ্টিকর্তার কোনো অনুগ্রহের দরকার নাই, আমার ওষুধেই সবকিছু ভালো হয়ে যাবে, বলেন। তাহলে আমি গিয়ে যখন দেখবো যে আপনি একই ওষুধ দিয়েছেন একই রুগীকে, একজন বেঁচেছে একজন মরে গেছে, তাহলে কেন মরে গেল? আমি চ্যালেঞ্জ করবো অন দ্য স্পট যে আপনার এই চিকিৎসা বিজ্ঞান না, আপনার এটা সোডো সায়েন্স। আমি বিশ্বাস করি যে আমি যতই হিসাব নিকাশ করে ওষুধ দেই না কেন, আমি তার আয়ুষ্কাল পর্যন্তই তাকে বাঁচাতে পারবো, তার বাইরে আগে বাঁচাতে পারবো না। এবং আমি যে রুগী দেখি তাদেরকে আমি বলি যে আপনার আয়ুর বাইরে কিন্তু আপনাকে আমি বাঁচাতে পারবো না, এটা আপনার মানতে হবে। আপনার যেটুকু আয়ু আছে আপনি সেটুকু বাঁচবেন, আমি শুধু সেটুকু সময় পর্যন্ত আপনাকে কিছুটা সুস্থতা দিতে আমি চেষ্টা করতে পারি আমার ক্ষুদ্র সামর্থ্যে। এখন আপনি যদি পারেন চ্যালেঞ্জ করেন তাহলে করেন, আমি গিয়ে আপনার রুগীর পাশে দাঁড়াবো, আমি দেখবো যে আপনি একই লাইফ সাপোর্ট দিয়েছেন, আপনার 10 জনের মধ্যে 9 জন লাইফ সাপোর্টে মারা গেছে আর একজন ফিরে আসছে, তো একজন ফিরে আসলো কেন আর 9 জন মারা গেল কেন? ট্রিটমেন্ট তো একই দিলেন, আপনি একই মাত্রার লাইফ সাপোর্ট দিয়েছেন, একই মাত্রার গ্যাস দিয়েছেন, তাহলে কেন মারা গেল? তাহলে আপনার এটা বিজ্ঞানসম্মত না। আর আমি যেহেতু স্রষ্টায় বিশ্বাস করি এবং স্রষ্টার অনুগ্রহে বিশ্বাস করি, কাজে আমারটা বিজ্ঞানসম্মত। এর বাইরে আছে বর্তমান চিকিৎসা ব্যবস্থায় ব্যবসায়িক বিজ্ঞাপন, সেবা ক্রয় বিক্রয় এবং ঔষধের অবিরাম ধারা অব্যাহত রাখতে আপনি কি বদ্ধপরিকর? মানে আপনি কি শুধু বিজ্ঞাপনের উপরে চিকিৎসা করবেন? আপনি কি শুধু সেবা ক্রয় বিক্রয়ের উপরে চিকিৎসা করবেন? আপনি কি ঔষধের যে সাইকেল, অবিরাম ধারা, যে মৃত্যু পর্যন্ত সে ব্লাড প্রেশারের ওষুধ খাবে, মৃত্যু পর্যন্ত ডায়াবেটিকের ইনসুলিন দেবে, আপনি কি এইটাতে বদ্ধপরিকর থাকতে চান, নাকি এখান থেকে বের হওয়ার কোনো চেষ্টা আপনার আছে? যদি আপনি বদ্ধপরিকর থাকেন বলেন আপনি বদ্ধপরিকর, আমি বলবো যে আপনি সুডো সায়েন্স। একদম পরিষ্কার কথা, যে আপনি যদি এইটাতে অর্থোডক্স হন, ফ্যানাটিক হন, আপনি যদি এইটাতে একেবারেই অর্থোডক্সি দেখান, ফ্যানাটিসিজম, আপনি যদি এটাকে একদম ইয়া মনে করেন, যে সর্বোচ্চ বিধান মনে করেন, তাহলে তো আপনি আর চিকিৎসক না। আপনি কোম্পানির ইয়া করবেন, আপনি সেবাকে ক্রয় বিক্রয় করবেন, এটাকে কমোডিটি বাজারের হিসাব করবেন, আপনি একটা রুগীকেও আপনি মন থেকে চিকিৎসা করতে পারবেন না, সেটা তো হয় না, সেটা হয় না। আপনার দাঁড় থেকে একজন মানুষ মৃত্যুর, আপনি জানেন যে একটা ইনজেকশন দিলে রুগীটা বাঁচবে, আপনি সেই ইনজেকশনটা দেবেন না, আর রুগীটা ওখানে আপনার দাঁড়িয়ে এসে মৃত্যুবরণ করবে, আপনি কি সেই ক্রয় বিক্রয়ের মধ্যেই সীমাবদ্ধ থাকবেন, নাকি আপনি মানবিক ধারায় উত্তরণ হবে আপনার? আপনি কোথায় থাকবেন? চয়েস ইজ ইয়োর্স, পছন্দ আপনার। আপনি কোথায় আছেন আমি প্রশ্ন করে রেখে গেলাম, আপনি উত্তর দেন। আপনি উত্তর দিলে আমি উত্তর দেবো যে আপনি সুডো সায়েন্স না সায়েন্স। বর্তমান বিশ্বব্যাপী প্রচলিত ক্লিনিক্যাল চিকিৎসায় মানব জাতির স্বাস্থ্য রক্ষায় আগামী দিনে কোনো পরিবর্তন আসন্ন বলে আপনি মনে করেন? এই প্রশ্নটা কেন করেছি, যে বর্তমানে বিশ্বব্যাপী প্রচলিত যে ক্লিনিক্যাল চিকিৎসা আছে মানব জাতির স্বাস্থ্য রক্ষায়, এটা আগামী দিন কোনো পরিবর্তন আসন্ন বলে কি আপনি মনে করেন? এটা আমি একজন হোমিওপ্যাথি হিসেবে মনে করি যে আগামী দিনে চিকিৎসা ব্যবস্থা পরিবেশ বান্ধব করতে হবে, নাহলে উপায় নাই, মানুষ বাঁচতে পারবে না। কাজেই আমরা পরিবেশ বান্ধব আগে থেকে আছি। কাজে আপনার মধ্যে কোনো চিন্তা আছে কিনা? যদি আপনার মধ্যে পরিবেশ বান্ধব করার চিন্তা থাকে, আসন্ন কোনো পরিবর্তন আপনি ফোর্সি করেন, আপনি যদি মানুষ চোখে দেখতে পান, তাহলে আমি বলবো যে আপনি বিজ্ঞানের উপরে আছেন। আর যদি আপনি না থাকেন, তাহলে বলবো যে আপনি সনাতনী, আমি আধুনিক, আমি পরিবেশের সঙ্গে আছি,
আপনি পরিবেশের সঙ্গে নাই, আপনি প্রকৃতির সঙ্গে নাই, আপনি সুডো সায়েন্স। আই অ্যাম সায়েন্স। আমি বিজ্ঞানের উপরে, মহাজাগতিক বিজ্ঞানের উপরে আমার চিকিৎসা শাস্ত্র প্রতিষ্ঠিত। সব শেষ প্রশ্ন, মানুষের জন্ম মৃত্যুর কোন উদ্দেশ্য আছে বলে কি আপনি মনে করেন? নাকি জীব জন্তুর মতন আইলাম আর গেলাম, পাইলাম আর খাইলাম ভাবে, দেখলাম শুনলাম কিছুই বুঝলাম না, এরকম জীবন মানুষের? নাকি মানুষের জীবনের কোনো ইনার মিনিং আছে, কোনো বৃহত্তর উদ্দেশ্য সাধনের জন্য? স্যার হ্যানিম্যান এই কথাটা বলে গেছেন, আপনারা সবাই জানেন। জীবনের বৃহত্তর উদ্দেশ্য সাধনের জন্য তাকে ফিরিয়ে দেওয়া, প্রস্তুত করা, আরোগ্য তাকে বলে। আরোগ্য তাকে বলে যদি আমি মানবকে তার জীবনের বৃহত্তর উদ্দেশ্য লক্ষ্য সাধনের জন্য তাকে প্রস্তুত করে দিতে পারি। তার মুখের হাসি, তার মুখের যে লাবণ্য, সেই লাবণ্যকে আমি ফিরিয়ে দিতে পারি, সেটার নাম হচ্ছে আমার কাছে আরোগ্য। আমি একজন হোমিওপ্যাথ, আমি একজন বিজ্ঞান ভিত্তিক চিকিৎসক। সুডো সায়েন্স যদি হয় তো সে আপনি মোকাবেলা করেন, আমার এই 7 প্রশ্নের মোকাবেলা করে আপনি আসেন, আপনি আসে হোমিওপ্যাথিকে সুডো সায়েন্স প্রমাণ করে যান। আমি উন্মুক্ত, আমি যে কোনো প্রশ্ন আপনার মোকাবেলা করার জন্য উন্মুক্ত। আপনারা এখন আমাকে প্রশ্ন করতে পারেন, অন্য কেউ আমাকে প্রশ্ন করতে পারেন, আমি প্রশ্ন ফেস করতে রাজি আছি। ধন্যবাদ সবাইকে আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য। দীর্ঘ হয়েছে বোধহয় আজকে আলোচনা, না আমি মোটামুটি ভাবে আমার টার্গেটের মধ্যে শেষ করেছি। 10টা 14 বাজে, যদিও অনেকগুলো স্লাইড ছিল, কিন্তু আমি চেষ্টা করেছি যে আমার সময়ের মধ্যে শেষ করার জন্য। আপনারা ভালোভাবে শুনতে পেয়েছেন কিনা, অথবা আপনাদের মনোযোগ আমি পেয়েছি কিনা, সেটা সৃষ্টিকর্তা বলতে পারবেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এই পর্বের এখানেই শেষ। এরপরে প্রশ্নোত্তর হয়তো হবে, বা যেভাবে সঞ্চালক আমাকে পরিচালনা করেন আমি সেভাবে পরিচালিত হব। সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। মাশাআল্লাহ, ধন্যবাদ স্যার। এত সুন্দর এত সুন্দর এত সুন্দর একটি মনোমুগ্ধকর ক্লাস আমাদেরকে উপহার দিলেন। সাথে ছিল অসম্ভব অজানাকর তথ্য এবং স্যারের উপদেশগুলো সত্যি মনোমুগ্ধকর, অসাধারণ স্যার। আমি জানি ক্লাসে যারা উপস্থিত আছেন আমার কথায় সবাই একমত হবেন। এবার যাচ্ছি আমরা প্রশ্ন উত্তর পর্বে। কারো যদি কোনো প্রশ্ন থাকে আপনারা হ্যান্ড রাইজ করতে পারেন। সম্ভবত কারো প্রশ্ন নেই। তবে এ পর্যায়ে চলে যাব আমাদের ব্রাহ্মণবাড়িয়া থেকে যুক্ত হয়েছেন একজন হ্যান্ড রাইজ করেছেন। মোহাম্মদ আলী, ডক্টর মোহাম্মদ আলী প্রশ্ন করুন। জি স্যার, মোহাম্মদ আলী স্যার আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মিজানুর রহমান স্যারকে, খুবই সুন্দর মনোমুগ্ধকর এবং ইনফরমেটিভ তথ্য উপস্থাপন করার জন্য আমাদের সামনে। তো আমি একটা তথ্য শুধু এখানে অ্যাড করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে এই যে হোমিওপ্যাথি যে রিসার্চ, সেটা কিন্তু একটা অর্গানাইজেশন অলরেডি শুরু করছে, হোমিও ডাইজেস্ট নামে একটা প্রতিষ্ঠান। তারা অলরেডি এই হোমিওপ্যাথির যে কেসগুলা, আমরা খুব সাকসেসফুল যে কেসগুলা, সেগুলো তারা রিসার্চ আর্টিকেল আকারে প্রকাশ করতেছে। আমরা চাইলে সেই হোমিও ডাইজেস্ট রিসার্চ ফ্যাকাল্টি নামে একটা অর্গানাইজেশন, তারা এটা করে থাকে, সেটার সাথে আমরা সেটা সম্পর্কে ইনফরমেশন নিয়ে যারা এই রিসার্চে আগ্রহী বা নিজেদের কেস প্রকাশ করতে চান ইন্টারন্যাশনাল জার্নালে আর্টিকেল আকারে, তাদের সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকে। আমি এই বিষয়ে সচেতন আছি। হোমিও ডাইজেস্টের সঙ্গে আমি ওই যে তারা একটা ট্রেনিং করিয়েছে মালিবাগের দিকে কয়েকদিন আগে, ভালো একটা প্রশিক্ষণ দিয়েছেন রিসার্চ মেথোডোলজির উপরে। তো এখানেও আমার কিছু ব্যক্তিগত ওপিনিয়ন আছে, সেটা এখানে আমি প্রকাশ করতে চাচ্ছি না। তো আমরা আসলে রিসার্চ মেথোডোলজি যদি সায়েন্টিফিক রিসার্চের যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড আছে বা পিয়ার রিভিউড আর্টিকেলগুলো যে স্ট্যান্ডার্ডের ভিত্তিতে ছাপা হয়, সেগুলোতে যদি বর্তমান রিসার্চ মেথোডোলজি মেনে যদি রিসার্চ করা হয়, তাহলে কিছু কেস স্টাডি বেরোবে। তো আমি এটার ব্যাপারে খুবই আশাবাদী,
কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে রিসার্চ মেথোডোলজি চেঞ্জ না করে, মানে গবেষণা পদ্ধতির উপরে কাজ না করে যদি আমরা বর্তমান পদ্ধতিতে গবেষণায় রত হই, তাহলে পরে আমাদের পরাজয় অবধারিত। কাজে আগে রেফারি ঠিক করতে হবে, তারপরে হচ্ছে গিয়ে গবেষণা শুরু করতে হবে। এটুকু শুধু বললাম আর কি। তো বাকি হয়তো পরবর্তীতে আপনি ব্যক্তিগতভাবে যদি আমার সঙ্গে যোগাযোগ করেন, অবশ্যই আমি আপনার সঙ্গে আলোচনা করবো। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ ডক্টর মোহাম্মদ আলী স্যারকে। আর যদি কারো প্রশ্ন থাকে হ্যান্ড রাইজ করতে পারেন। সম্ভবত নেই। তবে এবার অনুভূতি ব্যক্তের জন্য আমরা সর্বপ্রথম ডেকে নিব যার উপস্থিতি আমাদের সবসময় মনে করিয়ে দেয় আমাদের একজন অভিভাবক আমাদের সঙ্গে আছেন। আরো একজন হ্যান্ড রাইজ করেছেন, তবে আগে প্রশ্নটা নেই, তারপর আমরা আমাদের সেই অভিভাবককে ডেকে নিচ্ছি। হ্যান্ড রাইজ করেছেন ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর স্যার। ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর স্যার, আপনি প্রশ্নটি করতে পারেন। ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর স্যার, আপনি প্রশ্নটি শুরু করুন। হ্যালো, স্যার আপনি আনমিউট করে কথা বলেন। জি স্যার। হ্যাঁ এখন কি শোনা যাচ্ছে? জি স্যার, জি শুনতে পাচ্ছি। জি স্যার, জি। হ্যাঁ শোনা যাচ্ছে না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আসলে প্রশ্ন কি, আমি যখন টাইটেলটা দেখলাম হোমিওপ্যাথিতে রিসার্চ, আমাদের রিসার্চের অ্যাকচুয়ালি বেসিক যে রিসার্চ গুলো আমাদের মিজানুর রহমান ভাই অ্যাকচুয়ালি তিনি পিএইচডি হোল্ডার, তিনি জানেন যে বেসিক যে রিসার্চের যে ক্রাইটেরিয়া থাকে, আর আবার মেডিকেল সায়েন্সের যেরকম ক্লিনিক্যাল রিসার্চ থাকে, এগুলির মধ্যে কিছু পার্থক্য থাকে। তো তারপরেও রিসার্চই হয়। যেরকম ইন্ট্রোডাকশন থাকে, ম্যাথোডোলজি থাকে, একটু আগে মিজান ভাই যেটা বলতেছিলেন ম্যাথোডোলজির কথা। আর একটা বড় জিনিস যেটা হলো যে এখানে যেটা থাকবে যে রিসার্চ গ্যাপ বলে এটাকে। আমি যে কাজটা করতে যাব, কি কাজটা করতে যাব, আগে কি রিসার্চ গুলি হয়েছে, সেগুলির মধ্যে গ্যাপ কোথায় আছে, সেই গ্যাপটা খুঁজতে হয়। সেই গ্যাপটা অনুযায়ী তারপরে ওর উপরে রিসার্চটা হয়। আমার যেটা, আমি একটা জিনিস বলি যে আমার যে রিসার্চ ছিল পিএইচডি তে, আর্সেনিকোসিস রোগের মেডিসিন তৈরি করা। তো সেখানে যেটা হলো মেডিসিন এর আগে ছিলই না, নতুন করে করতে হয়েছিল। তারপরে আমাদের হোমিওপ্যাথিতে যেটা হয়, আমি আমার এমফিলে যেটা করছিলাম, আমি 6টা মেডিসিন নিয়ে ট্রায়াল দিছিলাম। তো এমফিলে সম্ভব, যখন পিএইচডি হবে তখন এটা সম্ভব না। তো পিএইচডি বলবে যে তুমি নতুন মেডিসিন নিয়ে আসো, যেটা আগে কেউ করে নাই, এটার অর্থই হলো পিএইচডি। আর আমাদের হোমিওপ্যাথিতে সবসময় আমরা জিনিসটা চিন্তা করি, আমাদের যে ওষুধগুলি আছে তার ভিতর থেকে আমরা ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করি। এটাও তো হতে পারে যে আমরা যে রোগটার বা যে রোগের যে সিমটম সামগ্রীর ট্রিটমেন্টটা দিতে যাব, সে মেডিসিন এখন পর্যন্ত হয়ই নাই, তৈরি হয় নাই। যেমন আমি একটা জিনিস বলি, আমাদের হোমিওপ্যাথিতে এখনো আমাদের সিকেডির উপরে অনেকেই ট্রিটমেন্ট করে। কিন্তু যে আমি দেখা যায় যেটাকে আমাদের দেশে যেটাকে বলে বাংলাদেশে যে ভুঁই আমলাটা কিন্তু কিডনির জন্য খুবই ভালো একটা মেডিসিন, কিন্তু এটা হোমিওপ্যাথিতে নাই। তো ঠিক এই জিনিসগুলি কিছু আছে যে সিমটম গুলি আমাদেরকে নিয়ে আসতে, প্রুভিং এ নিয়ে আসতে হবে। এই প্রুভিং গুলো কিন্তু এখন পর্যন্ত অনেক প্রুভিং গুলি অ্যাপ্রোপ্রিয়েট না। আমরা ইউরোপের প্রুভিং দেই, আমাদের দেশের প্রুভিং দেই না। আমাদের দেশের কথা হলো কি, সাউথ এশিয়ান কান্ট্রি মানুষের বিহেভিয়ার একরকম, তাদের ক্লাইমেট একরকম, তাদের উপরে প্রুভিংটাও অন্যরকম হবে, আলাদা হবে। আমরা আমাদেরকে সেই প্রুভিং এর উপরেই মানুষের সিমটম গুলি আলাদাভাবে আসবে, আমাদেরকে এইগুলোকেও দেখতে হয়। যদিও এই সবগুলি নির্ভর করে আলাদাভাবে। আমি 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 মিজান ভাইকে বলছিলাম আমি মনে হয় আর অ্যাটেন্ড করতে পারবো না, জাস্ট আমি আজকে রিসার্চ মেথোডোলজি দেখেই অ্যাটেন্ডটা করলাম। যেহেতু আমি আর 3 দিন বাংলাদেশে আছি, আমি একটু আমেরিকা চলে যাব, সেখানেও আমার ওখানে নিউ ইয়র্কের
হোমিওপ্যাথিক কলেজ আছে, সেখানে সেখানে আমার তাদের সঙ্গে যোগাযোগ আছে, তাদের সঙ্গে আমার এই রিসার্চ নিয়েও কথাবার্তা ওদের হবে, ওদের কারিকুলাম নিয়েও কথাবার্তা হবে। তো ইনশাল্লাহ দেখি আমাদের জন্য হয়তো ভালো কিছু আনতে পারি। সবাইকে ধন্যবাদ। স্যার আপনাকে আন্তরিক ধন্যবাদ স্যার। স্যারকে হয়তো অনেকে চেনেন না, স্যার আমাদের খুব ঘনিষ্ঠ, বিশেষ করে আমার মানুষ, আমাদের স্বরূপকাছি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের প্রিন্সিপাল ছিলেন স্যার, এবং এটার অনেকটা প্রতিষ্ঠাতাই বলা যায়। তো স্যারের অনেক অনুরক্ত ভক্ত আমাদের এলাকায় আছে। তো স্যার আমি তো ভাবছিলাম স্যার আপনি চলে গেছেন আমেরিকাতে, আপনার উইশ ইউ সেফ জার্নি। 3 দিন আছি আমি আর কি। স্যার এর মধ্যে আর দেখা করতে পারবো কিনা জানি না। লিটন স্যার, স্যার ঢাকায় আসছেন, যদি ওনার সাথে আজকে কিছু সময় ছিলাম, তো যদি সম্ভব হয় স্যার দেখি আমি নক ইউ। আর এর মধ্যে তো দেখা করার আপনিও সময় দিতে পারবেন বলে মনে হয় না। তো না, তারপরে আমি দেখি আমি কালকে সকালে আপনার সঙ্গে একটু কথা বলবো। ওকে ওই স্যার। ইউএস এর ব্যাপারেই আমি আপনার সঙ্গে একটু কথা বলবো হ্যাঁ, পার্সোনালি। শিওর স্যার, শিওর স্যার, শিওর স্যার। থ্যাংক ইউ স্যার। তো স্যার আপনাকে অনেক আন্তরিক ধন্যবাদ জানাই। আপনি আসলে ক্লাসে ছিলেন, আমি স্যার খেয়ালও করি নাই। তাহলে না, আমি মাত্রই আসছি, আমি মাত্রই চেম্বার থেকে বেরোই, এই মাত্র রোগী দেখা শেষ করে আমি আচ্ছা আচ্ছা স্যার। ঢুকলাম। থ্যাংক ইউ সো মাচ স্যার, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধেয় ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর স্যারকে। স্যার আমাদের ক্লাসে এসেছেন, আমরা অনেক খুশি হয়েছি। আশা রাখছি সামনেও আমাদের ক্লাস চলমান থাকবে এবং স্যার আমাদের ক্লাসে আসবেন, এবং ভবিষ্যতে স্যার কোনোদিন যদি পারেন তার জ্ঞানের কিছু অংশ আমাদের মাধ্যমে শেয়ার করবেন। এটি স্যারের কাছে আমাদের আবদার থাকলো শিক্ষা গ্রুপের তরফ থেকে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই অবশ্যই। থ্যাংক ইউ। ধন্যবাদ সবাইকে। এবার আরো যদি কারো প্রশ্ন থাকে আপনারা হ্যান্ড রাইজ করতে পারেন। সম্ভবত আমি ধরে নিচ্ছি যে আর কারো প্রশ্ন নেই। তবে আমি যে অভিভাবকের কথা বলেছিলাম, যে যিনি ক্লাসে থাকলে মনে হয় যেন আমাদের অভিভাবক আমাদের সঙ্গে আছেন, তিনি ব্রাহ্মণবাড়িয়া থেকে যুক্ত হয়েছেন আমাদের সকলের প্রিয় এবং শ্রদ্ধেয় জনাব ডাক্তার আব্দুল কাদের স্যার। আব্দুল কাদের স্যারকে তার অনুভূতি ব্যক্ত করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আল্লাহ পাক সকলের মনোযোগ দেখে আল্লাহ পাক সকলকে এই আকর্ষণীয় বক্তব্যটা শোনার জন্য সকলকে যে ক্ষমতা দিয়েছে সেজন্য আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। আসলে বিষয়বস্তুটা দেখে যা যা মনে হয়েছে, একটা কথা বললে এমন হয় যে আজকে ক্ষুধা হয়েছে, স্যারের বক্তব্যের মধ্যে এখন আহার জোগাড় করার জন্য চেষ্টা করব, এরকম। প্রথম স্যার যেভাবে হতাশা ব্যক্ত করলেন, পরবর্তীতে যে সমস্ত দিক নির্দেশনাগুলো দেখালেন, পরবর্তীতে যে সমস্ত আশা সঞ্চার দেখালেন, এইভাবে যদি অনুভূতিটা প্রকাশ করি, সত্যি আমরা অনেকটাই হতাশায় ডুবে আছি। আমাদেরকে ডুবানোর জন্য যত ধরনের কলা কৌশল আছে, যদি আজকে বিরাট একটা ডিগ্রি নিয়ে যদি 42টা ওষুধ লেখে সরকারি পোস্টে বসে যদি নানান জাতীয় কিছু করে, হোমিওপ্যাথির মূল অবস্থার থেকে শুরু করে, তা বাহিরের লোকে দুষ্ট করে কি? আমরা বাহিরের লোক আমাদেরকে দাবাইবার চেষ্টা করবে। হোমিওপ্যাথি স্যামুয়েল হ্যানিম্যান স্যার যেভাবে দিয়ে গেছেন সেটা স্বকীয় অবস্থায় বেঁচে আছে। কোন লোকজন এটার মধ্যে যতটুকু আবেগ নিয়ে, যতটুকু কর্মতৎপরতা নিয়ে যাচ্ছে, যে এখন জাহাঙ্গীর স্যারের কথা যেটা বুঝলাম, যে আসলে কোন গবেষক, কোন প্রভার, কোন শিক্ষক, কোন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা, এগুলো কিছুই নেই। আমি ডক্টর মিজানুর রহমান স্যারের সাথে আমার একটা ওয়াদা ছিল যে 2-4 দিনের ভিতরে কথা বলবো। আমি গত 1 তারিখ থেকে কোনো একটা বিষয়ে মানে নদীতে মাছ ধরতেছি, কিন্তু নদীতে মাছ নাই, জাল ফেলতেছি, এইভাবে যেন আমার 4-5টা দিন, এই সপ্তাহ কালটা পুরো পরিশ্রমের মধ্যে দিয়া আমি নদীতে মাছ নেই, জাল ফেলছি, এরকম অবস্থায় হোমিওপ্যাথির অবস্থাটা। যাই হোক, স্যারের যে দিক নির্দেশনাটা সময়ের প্রতি খেয়াল রেখে
কাছে আশাবাদ ব্যক্ত করব যে আল্লাহ আমাদের সেই প্রজন্ম তৈরি করে দেখ, যারা সত্যকে লালন করবে, যারা সত্য পথে চলবে, আত্মমানবতার সেবা করবে, সেবক হিসেবে জন্ম নিবে, সেই মহামানব আমাদের তৈরি হোক, যার বিপ্লবে ভূমিবৃত্তি আর একটু অগ্রগতি লাভ করবে। সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আমার কথাগুলো শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ শ্রদ্ধেয় জনাব আব্দুল কাদের স্যারকে। আমাদের এই গ্রুপে এখনো অনেকে শ্রদ্ধেয়, সবাই অনেক সম্মানিত। আমি অনেকে ব্যক্তিগতভাবে আমি অনেককেই চিনি না। তবে আপনারা যদি আজকের ক্লাস সম্পর্কে কোনো মতামত কিংবা কোনো অনুভূতি ব্যক্ত করতে চান, আপনারা একটু কষ্ট করে হ্যান্ড রাইজ করুন, আমি ডেকে নিব। হ্যান্ড রাইজ করেছেন আমাদের শ্রদ্ধেয় ডাক্তার মোফাজ্জল হোসেন স্যার। স্যারকে অনুরোধ করছি আপনার অনুভূতি ব্যক্ত করার জন্য। আসসালামু আলাইকুম, আমাকে সুযোগ দেওয়ার জন্য। ডক্টর এ কে এম মিজানুর রহমান স্যার যে ক্লাসগুলো নেন সেগুলোর অনুভূতি ব্যক্ত করার মতো জ্ঞান আমার নাই, কিন্তু আমি যেটা বুঝতে পারছি বা স্যারের বিভিন্ন ক্লাসে আমি অংশগ্রহণ করি যে মানুষ বেঁচে থাকতে হলে তার অক্সিজেন জরুরি। অক্সিজেন ছাড়া আমরা বাঁচতে পারবো না। আজকে স্যার যে কথাটা বলছেন সেগুলো হলো আমাদের হোমিওপ্যাথির জন্য, হোমিওপ্যাথিক ডক্টর এবং হোমিওপ্যাথি প্রক্রিয়ার জন্য হলো অক্সিজেন। স্যার কেন এই ক্লাসগুলো নিচ্ছেন, কি আলোচনা করছেন, এই জিনিসগুলো যদি আমরা বুঝতে না পারি বা ধারণ না করি, তাহলে স্যার যেটা বলতেছেন হোমিও বেশি দিন বাঁচবে না, বিষয়টা হলো তাই। আমরা স্যার বলেছেন এবং আমরা নিজেরাও জানি যে আমরা কে কিভাবে পড়াশোনা করে আসছি বা চিকিৎসা করতে গিয়ে আমরা রোগীর সামনে কিভাবে কাঁপাকাঁপি শুরু করি। এটা একটু খারাপভাবে বললাম আর কি, যে ভয় পাই আমরা, এটা কি পারবো আমি, এটা কি পারবো না। কারণটা হলো আমরা তো পড়াশোনাই করি নাই, চর্চা করি নাই, শেয়ার করি নাই। স্যার যেটা বলতেছেন যে আমাদের সকলকেই অবশ্যই হোমিওপ্যাথিতে জ্ঞান শানিত করতে হবে এবং জ্ঞান শানিত করেই আমাদের ট্রিটমেন্ট করতে হবে। আর হলো যেটা স্যার বারবার বলতেছেন যে হোমিওপ্যাথিকে বেঁচে থাকতে হবে। স্যার বলছেন যে তার বাবা একজন হোমিওপ্যাথ ছিলেন, ওই সম্মানে, ওই বাবার সম্মানে স্যার এই চর্চাগুলো করতেছেন, আমাদেরকে দিচ্ছেন, সেগুলোকে আমাদের সবাইকে ধারণ করতে হবে। আমি এটুকুই বলতে চাই, এটা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথাটা আমি শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ স্যার, ভালো থাকবেন স্যার। ধন্যবাদ স্যার। হ্যাঁ, আর আর একটু কথা বলার জন্য, অনুভূতি ব্যক্ত করার জন্য অনুরোধ করছি আমাদের ইন্ডিয়ার মুর্শিদাবাদ থেকে আমাদের বরানী চৌধুরী ম্যাম। ম্যাম, আপনি যদি একটু অনুভূতি ব্যক্ত করতেন আমরা খুব খুশি হতাম। অনুভূতি নতুন করে ব্যক্ত করার কিছু নেই, কারণ একটাই কথা আমার, যেটা সব শেষে হয়, অসাধারণ ক্লাস। আর মনে হলো একটা ক্লাসে ঝড় হয়ে গেছে, সেই ঝড়ে সব যেন উথাল পাতাল হয়ে গেছে। মানে নতুন করে আবার ভাবতে শিখলাম, নতুন করে যেন জানতে শিখলাম, নতুন করে জানতে হবে। এই জায়গাতেই একটা তথ্যে যেন পৌঁছালাম, নতুন করে আবার ভাববো এটা নিয়ে, নতুন একটা সায়েন্স। এই জায়গাটা সত্যি ভাবার, হয়তো ভাবিনি এতদিন, এটা নিয়ে গভীরভাবে ভাবতে হবে। এই ঝড় আজকে মনের মধ্যে বয়ে গেল। ধন্যবাদ স্যারকে। আগামী ক্লাসের অপেক্ষায় রইলাম স্যার। আবার যবে ক্লাস নিতে পারবেন আমন্ত্রণ জানাবো স্যার, অবশ্যই আসবেন। আবার নতুন কিছু পাওয়ার অপেক্ষায় স্যার থাকলাম। ধন্যবাদ ম্যাম, অনেক ধন্যবাদ ম্যাম, ভালো থাকবেন। আর যদি কারো কিছু বলার না থাকে আমরা স্যার আপনাকেও, আপনিও ভালো থাকবেন। আমরা ক্লাসটি শেষ করে দিব। আমি আবার বলছি, যদি কারো কিছু বলার থাকে আপনারা বলতে পারেন, নচেত ক্লাসটি শেষ করে দিব, অনেক সময় পেরিয়ে গেছে। সম্ভবত আর কারো কিছু বলার নেই, তবে একটি কথাই বলার আছে। আচ্ছা, ঠিক আছে, আরেকজন হ্যান্ড রাইজ করেছেন।
আমাদের শ্রদ্ধেয় ডাক্তার সেলিম হুসাইন স্যার। সেলিম হুসাইন স্যার, আপনি বলতে পারেন আপনার অনুভূতি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সবাইকে অভিনন্দন জানাই। তো আমার ওই ব্যক্তটা আমি লিখে দিয়েছিলাম ইনকল মেসেজে, তারপরেও স্যার আজকে যে জ্ঞান গর্ব বিষয় নিয়ে আমাদেরকে নূতনভাবে উজ্জীবিত করেছেন, হয়তো সুযোগ থাকাকালীন কিছুটা না বলা স্যারের কে অসম্মান করা, যে কারণে আমি কথাটা বলছি। স্যারকে হৃদয়ের গহীন থেকে অভিনন্দন জানাই এবং আজকের এই স্যারের জ্ঞান গর্ভ আলোচনা যারা শুনছি সবাইকে অভিনন্দন জানাই, ভালো একজন দক্ষ অভিজ্ঞ বিচক্ষণ হোমিওপ্যাথিক চিকিৎসক হওয়ার জন্য। তো আমার কথাটা হলো, আমি লিখে দিয়েছি ডক্টর একে মিজোরাম স্যার অত্যন্ত গুরুত্বপূর্ণ জ্ঞান গর্ভ আলোচনা করেছেন। আমাদের মতো একজন দক্ষ অভিজ্ঞ দূরদর্শিতা সম্পন্ন বিচক্ষণ হোমিওপ্যাথিক চিকিৎসকের আমাদের কাজ কি? প্রথম যখন পেশেন্ট আসে তখন মানসিক লক্ষণ, শারীরিক গঠন, সাধারণ লক্ষণ, স্থানীয় লক্ষণ, হ্রাস বৃদ্ধি, ইচ্ছা অনিচ্ছা, কাতরতা, মায়াজম ইত্যাদি বিষয়গুলো জ্ঞাত হওয়ার পরও যে বিষয়গুলো জ্ঞাত হওয়া একান্তই প্রয়োজন একজন বিজ্ঞ চিকিৎসক, তা স্যার আজকে আলোচনা করেছেন। স্যারকে হৃদয়ের গহীন থেকে শ্রদ্ধা অভিনন্দন জানাই এবং স্যারের জন্য দীর্ঘায়ু কামনা করি মহান আল্লাহ তাআলার দরবারে। আর আজকে যারা স্যারের এই জ্ঞান গর্ভ আলোচনা শুনেছেন সবাইকে আমি আমার হৃদয়ের গহীন থেকে অভিনন্দন জানাই। আগামী দিনগুলোতে আমরা স্যারের সাথে যাতে একাত্রে থেকে হোমিওপ্যাথিক যে সম্ভাব্য যে বিষয়গুলো রয়েছে, যেগুলো এখন আমাদের জ্ঞাতর বাইরায়, যদিও এখানে যারা আছেন আমি বিভিন্ন গ্রুপে আপনাকে দেখি, হয়তো এই গ্রুপে আমি নূতন, কিন্তু আমরা চেষ্টা করছি যার যার অবস্থান থেকে এই হোমিওপ্যাথিক এই চিকিৎসা বিজ্ঞানের দর্শনটাকে প্রস্ফুটিত করার। কিন্তু ছাড়ের মতো একজন বিচক্ষণ মানুষ আমাদের সাথে থাকলে এই ফেথি নিয়ে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো, এটাই হলো প্রত্যাশা। সবাই ভালো থাকবেন, সবার জন্য সর্বোচ্চ কল্যাণ কামনা করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ধন্যবাদ ডাক্তার হুসাইন স্যারকে। অল্প কিছুদিন আগে 183তম মৃত্যুবার্ষিকী হয়ে গেল আমাদের শ্রদ্ধেয়, আমাদের হোমিও শিক্ষার জনক জনাব হ্যানিম্যান স্যারের। তো সেদিন আমি একটি কথা বলেছিলাম, সেদিন আমাদের জনাব আতিকুল আলম স্যারের ক্লাস ছিল। আমি বলেছিলাম হ্যানিম্যান 183 বছর থেকে নেই, কিন্তু আসলে কি তিনি নেই? তিনি ছিলেন আমাদের আতিকুল আলম স্যারের মাঝে, এবং আরো একজনের নাম বলেছিলাম আমি, তিনি ছিলেন জনাব AKM ডাক্তার মিজানুর রহমান স্যারের মাঝে। আমার কথাটি যে মিথ্যে নয় আপনারা আজকে ক্লাসের মাধ্যমে বুঝতে পেরেছেন। ধন্যবাদ জানাই স্যারকে এত সুন্দর আলোচনা করার জন্য। ক্লাস প্রতিনিয়তই করছি কিন্তু কোনোদিন ঘামিনি, বিশ্বাস করুন স্যার। আজকে সত্যি একটু ঘেমে গেছিলাম, যে সত্যি অনেক দায়িত্ব আছে আমাদের, সামনে এগিয়ে নিয়ে যেতে হবে সবাইকে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। এবং সৃষ্টিকর্তার কাছে একটাই দাবি, আমাদের মূল আলোচক জনাব AKM মিজানুর রহমান স্যারের আল্লাহ পাক দীর্ঘ হায়াত দান করুক, নেক হায়াত দান করুক, তার আরো সাফল্য অর্জন করার তৌফিক দান করুক, আমিন। ধন্যবাদ সবাইকে। আবারও আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই রাখতে চাচ্ছি। আসসালামু আলাইকুম, শুভরাত্রি।